আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আনোয়ার হোসেন আদি। তো এর মাঝেই তোমরা কেমিস্ট্রির বেশ কিছু চ্যাপ্টার তোমরা শেষ করে ফেলেছ। তো এর মাঝে আমি যে দুটি চ্যাপ্টার পড়িয়েছি সে দুটি চ্যাপ্টার হলো পরিমাণগত রসায়ন, কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন বা হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, আর হলো কেমিস্ট্রি, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার, তাই না? আচ্ছা, আর আরেকটি চ্যাপ্টার আমি পড়িয়েছি হচ্ছে গিয়ে ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা গুণগত রসায়ন। তো এর মাঝেই আমি আশা করছি তোমরা হচ্ছে গিয়ে এই দুটি চ্যাপ্টারের উপর করা আমার ভিডিওগুলো দেখে ফেলেছো এবং প্রবলেম সলভ করেছো, পরীক্ষা দিয়েছো। তো এই দুটি চ্যাপ্টার করার সময় তোমাদের যে ধরনের হচ্ছে কি সমস্যাগুলো হয়েছে বা যে কিছু প্রবলেম, কিছু টাইপ হয়তো বা হচ্ছে গিয়ে সবারই হচ্ছে একটু আটকে যাচ্ছ বা কিছু সমস্যা হচ্ছে, সেই ধরনের কিছু প্রবলেম নিয়ে হচ্ছে আমাদের আজকের প্রবলেম সলভিং ক্লাস। তো আজকে আমরা হচ্ছে গিয়ে এই যে আমাদের দুটি চ্যাপ্টার আমাদের হচ্ছে গিয়ে শেষ হলো, সেই দুটি চ্যাপ্টারে যে সকল সমস্যা তোমরা ফেস করেছো সেগুলো নিয়ে বা ফেস করতে পারো বা কোন ধরনের টাইপের প্রশ্ন তোমরা হচ্ছে আটকে যেতে পারো, সেই ধরনের হচ্ছে প্রবলেমগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে পরিমাণগত রসায়ন নিয়ে, দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় যেটা পরিমাণগত রসায়ন, সেই চ্যাপ্টারটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো প্রথম আমাদের একদম শুরুর যে ম্যাথটি আমরা এখানে আছে সেটা যদি দেখি, সেটা হচ্ছে কি আমাদের কুয়েট 2017-18-তে আসা প্রশ্ন। এই ধরনের ম্যাথ কিন্তু হচ্ছে আমাদের এই ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু হচ্ছে ইদানিং খুব বেশি আসে, যে হচ্ছে গিয়ে বিভিন্নভাবে মূল সংখ্যা দেওয়া থাকে, হয়তো বা ভিন্নভাবে দেওয়া থাকে মূল সংখ্যাগুলো, সেখান থেকে মূল সংখ্যাগুলো নির্ণয় করে আমাদের বিক্রিয়ার থেকে হচ্ছে গিয়ে কোনো একটা কিছুর সমাধান করতে হয়, কোনো একটা ডাটা আমাদের নির্ণয় করতে হয়। তো কুয়েটে এই ধরনের প্রশ্ন যেহেতু হচ্ছে এমসিকিউ বেসড খুব বেশি আসে, এছাড়াও কিন্তু হচ্ছে কি চুয়েট এবং বুয়েটও হচ্ছে এই ধরনের অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, ভর, এই ধরনের রিলেটেড প্রশ্নগুলো কিন্তু চলে আসে। তো দেখি একটু প্রশ্নটা একটু দেখি আমরা। এখানে বলা হয়েছে যে একটি বিশুদ্ধ যৌগের নমুনায় 2.04 গ্রাম সোডিয়াম, আচ্ছা 2.04 গ্রাম হচ্ছে সোডিয়াম আছে, 2.65 × 10⁻22টি কার্বন পরমাণু এবং হচ্ছে 0.132 মোল অক্সিজেন পরমাণু পাওয়া গেল। ঠিক আছে, তাহলে একটা যৌগের নমুনা হচ্ছে আমাদের কি পাওয়া গেছে, সোডিয়াম পাওয়া গেছে, কার্বন পরমাণু পাওয়া গেছে এবং হচ্ছে অক্সিজেন পাওয়া গেছে। আচ্ছা, যৌগটি কক্ষ তাপমাত্রায় 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বর্ণহীন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, এই যৌগটি 73 গ্রাম আমাদের কিসের সাথে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন করে। উৎপন্ন গ্যাসের অণুর সংখ্যা কত? দেখো খেয়াল করো, প্রথমে আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে যে যৌগটা দেওয়া আছে সেই যৌগের মধ্যে আমাদের কি আছে, সোডিয়াম, কার্বন এবং অক্সিজেন আছে। তো আমাদের হচ্ছে যদি আমি সোডিয়াম, কার্বন এবং হচ্ছে অক্সিজেনের হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে পরিমাণ নির্ণয় করার চেষ্টা করি, তাতে যদি আমি হচ্ছে মোল সংখ্যাটা নির্ণয় করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে গিয়ে দেখবো যে হচ্ছে 2.04 গ্রাম হচ্ছে সোডিয়াম আছে, তাই না? তো তাদের হচ্ছে আমার মোল সংখ্যার আমি অনুপাত নির্ণয় করব। তো মোল সংখ্যার অনুপাত নির্ণয় করলে 2.04 গ্রাম সোডিয়ামকে আমি যদি হচ্ছে তার মোলে নিতে চাই, তাকে আমি কী করবো, আণবিক ভর দ্বারা ভাগ দিব বা 23 দ্বারা ভাগ দিলাম। ইন্টু কার্বনের পরিমাণ যদি আমি দেখি, এখানে দেওয়া আছে 2.65 × 10⁻22 কার্বন আছে, তাই না? তো আমরা জানি হচ্ছে যদি মোল সংখ্যা যেতে চাই, আমরা জানি হচ্ছে কি n = হচ্ছে কি আমাদের যদি যে সূত্রটা আমরা বারবার হয়তো বা অধ্যায়টা সলভ করার সময় আমরা ব্যবহার করেছি, n = W/m, ভর বাই আণবিক ভর, যেটা আমরা অলরেডি এখানে ইউজ করেছি। তারপর হচ্ছে কি n = n/na, তার মানে কি অণুর সংখ্যা ডিভাইড বাই হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা বা পরমাণুর সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। তারপর হচ্ছে হচ্ছে গিয়ে বি, যে আমাদের যে আয়তনটা যদি হচ্ছে লিটারে প্রকাশ করা হয়, তবে এটাকে আমি 22.4 দিয়ে হচ্ছে আমি ভাগ দিলে হচ্ছে কিন্তু আমি পেয়ে যাই। আচ্ছা, তো আরও কিছু হচ্ছে কি এখানে আমাদের সূত্র আছে, তো আমি আপাতত এইগুলোই হচ্ছে ব্যবহার করি। n = s × v আরেকটা হচ্ছে সূত্র, বি যদি হচ্ছে আমাদের লিটারে হচ্ছে আমি ইউজ করি, তো এটাও আরেকটা হচ্ছে গিয়ে সূত্র। তো যাই হোক, এই সূত্রটা আমাদের মোটামুটি সবারই চেনা।
তো এখানে যদি আমি কার্বন পরমাণু দেওয়া হচ্ছে 2.65 ইন্টু 10^22t, তাহলে আমি কি করবো, তাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দিই 2.65 ইন্টু 10^22, তাকে যদি আমি ভাগ দিই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, তার মানে হচ্ছে 6.023 ইন্টু 10^23 দিয়ে আমি হচ্ছে গিয়ে ভাগ দিলাম, তাহলে আমি মোল সংখ্যা পেয়ে যাব। আর হচ্ছে গিয়ে অক্সিজেনের মোল সংখ্যা তো অলরেডি হচ্ছে গিয়ে দেয়াই আছে, হচ্ছে আমাদের কেতে আছে 0.132 মোল, 0.132 মোল। তাহলে যদি আমি হচ্ছে অনুপাতটা করি, তাহলে আমি হচ্ছে কি আমি যদি হচ্ছে নির্ণয় করি, মোল সংখ্যা নির্ণয় করি, তাহলে আমি পেয়ে যাব সোডিয়ামের মোল সংখ্যা হচ্ছে আমাদের আসবে হচ্ছে গিয়ে 0.089, ঠিক আছে। আর কার্বনের হচ্ছে মোল সংখ্যা আসে 0.044, আর অলরেডি হচ্ছে গিয়ে অক্সিজেনের মোল সংখ্যা দেওয়া আছে 0.132। এখান থেকে যদি অনুপাতটা করা হয়, তাহলে অনুপাত করলে আমি পাবো হচ্ছে গিয়ে যদি অনুপাতটা করা হয়, তাহলে হচ্ছে গিয়ে অনুপাতটা হয় 0.044, 0.089 আর 0.132। তাহলে হচ্ছে যদি 2 দিয়ে গুণ করলে আমি 0.089 পাই। তো বুঝতে পারতেছি অনুপাতটা করলে আমাদের আসবে হচ্ছে গিয়ে 2:1:3, ঠিক আছে, 2:1:3। তার মানে আমাদের যৌগটা হলো, আমি এখান থেকে হচ্ছে গিয়ে এই যে এই অনুপাত থেকে আমার যৌগটার স্থূল সংকেত আমি পেয়ে যাই, ঠিক আছে। যৌগের স্থূল সংকেত যদি আমি লিখি, স্থূল সংকেত, ঠিক আছে। আচ্ছা, স্থূল সংকেত আমি হচ্ছে সরি, এখানে আমি যৌগের আণবিক সংকেত হচ্ছে গিয়ে আমি লিখতে পারি, আণবিক সংকেত কি হবে আমাদের Na2CO3, ঠিক আছে। এই হচ্ছে আমাদের যৌগটা সোডিয়াম কার্বনেট। তো এখন আমরা হচ্ছে কিন্তু বাকি প্রশ্নে আমরা প্রবেশ করতে পারি। কি দেওয়া আছে যে হচ্ছে গিয়ে এই সোডিয়াম কার্বনেট 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বর্ণহীন একটা গ্যাস উৎপন্ন করছে। উৎপন্ন গ্যাসের অণুর সংখ্যা কত, ঠিক আছে, এটা আমার বের করতে হবে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে সোডিয়াম কার্বনেট বিক্রিয়াটা আমি লিখে ফেলি, সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। সোডিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করবে, এক অণু সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে 2 অণু HCl এর সাথে, এবং উৎপন্ন হবে হচ্ছে আমাদের কি 2 অণু সোডিয়াম ক্লোরাইড, আর হচ্ছে আমাদের 1 অণু পানি, আর হচ্ছে 1 অণু কার্বন ডাইঅক্সাইড। তো আমার নির্ণয় করতে হবে হচ্ছে কেন বর্ণহীন গ্যাস বলতে আমাদের বোঝানো হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে। তার মানে আমার নির্ণয় করতে হবে হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা। আমার কাছে দেওয়া আছে হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের হচ্ছে গিয়ে ভর দেওয়া আছে, তাই না। তাহলে আমি যদি হচ্ছে গিয়ে এখানে আমি হচ্ছে গিয়ে তাদের মধ্যে সম্পর্কটা করার চেষ্টা করি, তাহলে আমি লিখতে পারি N of HCl ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে N of কার্বন ডাইঅক্সাইড, তাই না, লিখতে পারি না। তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই এই পাশে N of HCl এর জায়গায় যদি আমি বসিয়ে দিতে আছে ভর, তাই না, তো আমি লিখতে পারি W/M, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের লিখতে পারি হচ্ছে কি N of কার্বন ডাইঅক্সাইড। আমি কার্বন ডাইঅক্সাইড নির্ণয় করতে হচ্ছে অণুর সংখ্যা, তাহলে আমি লিখতে পারি W/M of হচ্ছে এখানে HCl, এটা পুরোটা হচ্ছে HCl এর, আর এখানে আমি লিখতে পারি N/Na হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ইন্টু হচ্ছে 2। এই যে আমাদের দুইটা হচ্ছে আমি এই পাশে নিয়ে আসলাম। তাহলে আমি এখানে হচ্ছে গিয়ে এখন আমি যদি হচ্ছে গিয়ে মানগুলো বসিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাব HCl এর ভর দেওয়া আছে 73 গ্রাম, ঠিক আছে, 73 আণবিক ভর হচ্ছে আমরা জানি হচ্ছে HCl এর আণবিক ভর কত আমাদের জানি 36.5, তাই না, 36.5। তো এটা আমি বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের অণুর সংখ্যা আমি হচ্ছে নির্ণয় করব, কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা আমি নির্ণয় করবো, N of কার্বন ডাইঅক্সাইড আমি নির্ণয় করব, আর হচ্ছে আমি জানি অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10^23, আর এখানে হচ্ছে আমাদের 2 আছে। তো এখান থেকে যদি আমি হচ্ছে গিয়ে N of কার্বন ডাইঅক্সাইড যদি আমি নির্ণয় করি, তাহলে যদি হচ্ছে গিয়ে সবগুলোর মান বসিয়ে দিই, তাহলে আমাদের মান চলে আসবে হচ্ছে গিয়ে 6.023 ইন্টু 10^23, ঠিক আছে। অ্যাভোগাড্রোর সংখ্যা কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড থাকবে। কারণটা কি, কারণ হচ্ছে আমাদের কি হবে এখানে 36.5, এখানে হচ্ছে থাকে কি 2, এই 2 হচ্ছে আমাদের কি থাকবে কাটা যাবে, তাহলে আমাদের দিকে থাকে 1, তাহলে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা হবে 6.023 ইন্টু 10^23। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে এই ধরনের যদি ম্যাথগুলো আসে যাচ্ছে গিয়ে আমাদের প্রথমে সাধারণত আমরা হচ্ছে স্থূল সংকেত বের করার বা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করার আমরা হচ্ছে এই নিয়মগুলো জানি।
আবার হচ্ছে আমরা বিক্রিয়া করে বিক্রিয়ার মধ্যে হচ্ছে গিয়ে অণুর সংখ্যা বের করা বা ভর বের করা বা আয়তন বের করা, এই প্রসেসটাও কিন্তু আমরা জানি। কিন্তু যদি এখন আমাদের হচ্ছে কি দিয়ে দেয়, আমাদের যদি হচ্ছে প্রশ্নটা থাকে এরকম যে প্রশ্নতে আমার আগে কী বের করতে হবে, আমার আগে স্থূল সংকেত বা আমাদের আগে আণবিক সংকেতটা বের করে নিতে হবে, বের করে তারপর সেইটাকে ব্যবহার করে আমাদের যদি হচ্ছে গিয়ে বিক্রিয়াটা পূরণ করতে হবে এবং আমাদের অণুর সংখ্যা বা ভরের সংখ্যা বা ভর সংখ্যা বা হচ্ছে গিয়ে আয়তন বের করতে হবে, সেই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের এই ধরনের ম্যাথ আসতে পারে। আচ্ছা, তো তাহলে এই টাইপ ম্যাথ আমরা আশা করি হচ্ছে গিয়ে আমাদের আর প্রবলেম হবে না বা আমরা হচ্ছে সমস্যার সম্মুখীন হব না এই ধরনের প্রশ্ন সলভ করতে গিয়ে। তো নেক্সট যে প্রবলেমটা হচ্ছে আমরা সলভ করব সেটা হচ্ছে গিয়ে বুয়েটে 2013-14 সালে আসা একটি প্রবলেম। তো প্রশ্নটিতে বলা হয়েছে যে 0.6 গ্রাম অক্সিজেন ধারণকারী একটি আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়ামকে দহন করা হলো, পাত্রে কী পরিমাণ ম্যাগনেসিয়াম অতিরিক্ত থাকবে। এই ধরনের প্রশ্ন খুবই কমন একটা প্রশ্ন, কিন্তু এই টাইপ প্রশ্নগুলো কিন্তু ইদানিং হচ্ছে কি আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলোতে হচ্ছে গিয়ে বেশি দেখা যাচ্ছে যে দহন করা হলো বা দহন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে গিয়ে দহন করার পর কতটুকু অবশিষ্ট থাকবে, কত অণু অবশিষ্ট থাকবে, কত পরমাণু অবশিষ্ট থাকবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব আসছে। তো আমরা খুবই সহজ একটা প্রশ্ন, তবু আমরা একটু তাড়াতাড়ি সলভ করে ফেলি। তো এখানে বলা হয়েছে যে 0.6 গ্রাম অক্সিজেন ধারণকারী একটি পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়ামকে হচ্ছে দহন করা হয়েছে। তাহলে হচ্ছে কি বিক্রিয়াটা হবে হচ্ছে আমাদের কি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, আমাদের উৎপন্ন হবে হচ্ছে আমাদের কি ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে যেহেতু হচ্ছে কি 2টি অক্সিজেন আছে, তাহলে 2 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এখানে হচ্ছে কি 2 ম্যাগনেসিয়াম বিক্রিয়া করবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি আমাদের যেহেতু যেতে হবে হচ্ছে গিয়ে কত ম্যাগনেসিয়াম হচ্ছে অতিরিক্ত থাকবে, তার মানে আমার নির্ণয় করতে হবে যে কতটুকু ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে বিক্রিয়া করেছে। ঠিক আছে, তো আমি এখানে লিখতে পারি যে n অফ ম্যাগনেসিয়াম বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে n অফ অক্সিজেন। ঠিক আছে, লেখা যায়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে গিয়ে W অফ হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম, W বাই M অফ হচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু হচ্ছে n অফ O2, তাই না? n অফ হচ্ছে অক্সিজেন, n অফ অক্সিজেন ভর কত আমাদের লিখতে পারি এখানে W বাই M অক্সিজেন, আর এখানে যে আমাদের 2টা ছিল এটা 2টা এখানে আমি গুণ করে দিলাম। এখন তাহলে আমি এখান থেকে লিখতে পারি W অফ ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের W হচ্ছে অক্সিজেন হচ্ছে ভর কত দেওয়া আছে 0.6 গ্রাম, তাহলে আমি লিখতে পারি হচ্ছে 0.6 গ্রাম ডিভাইড বাই হচ্ছে কি অক্সিজেন আণবিক ভর আমি জানি হচ্ছে কি 32 ইন্টু হচ্ছে কি আমাদের ম্যাগনেসিয়ামের হচ্ছে আণবিক ভর আমার এই পাশে চলে আসবে, যেহেতু নিচের থেকে দিকে নিয়ে এসেছি। সেটা যদি আমি সরাসরি বসিয়ে দিই তাহলে আমি জানি হচ্ছে কি ম্যাগনেসিয়ামের আণবিক ভর হচ্ছে আমাদের এখানে কত হবে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে আমাদের আণবিক ভর হচ্ছে আমাদের কত হবে এখানে বলো তো? হ্যাঁ 24, আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই যে 2 গুণ আছে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2 গুণ। তাহলে হচ্ছে কি যদি আমি এটা হচ্ছে গিয়ে সলভ করি তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে গিয়ে 0.9 গ্রাম। তাহলে আমাদের হচ্ছে 0.9 গ্রাম ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের কি করেছে বিক্রিয়া অংশগ্রহণ করেছে। তার মানে আমাদের হচ্ছে অবশিষ্ট থাকবে কতটুকু ছিল হচ্ছে 1 গ্রাম, তার থেকে হচ্ছে গিয়ে 0.9 গ্রাম বিক্রিয়া করেছে, তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে কত 0.1 গ্রাম। এটা কিন্তু হচ্ছে আমাদের আনসার। তো তারপরের প্রশ্নটি যদি আমরা দেখি, আমাদের যে নেক্সট যে কোশ্চেনটি আছে সেটি হলো আমাদের হচ্ছে কি রুয়েটে 2013-14 সালে আমাদের একটা হচ্ছে কি আসা একটি কোশ্চেন। এখানে বলা হচ্ছে যে 0.5 গ্রাম ভরের একটি জৈব দহনের পর 0.9 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 0.3 গ্রাম পানি উৎপন্ন হলো, এতে অক্সিজেনের শতকরা পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের হচ্ছে একটা জৈব যৌগ আছে, সেই জৈব যৌগকে এই 0.5 গ্রাম ভরের একটি হচ্ছে জৈব যৌগকে দহনের পর আমার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি কতটুকু পানি উৎপন্ন হয়েছে সেটা দেওয়া আছে, তার থেকে আমার বের করতে হবে যে ওই জৈব যৌগে অক্সিজেনের শতকরা পরিমাণ কত। তো দেখো এখানে হচ্ছে আমাদের ধরে নিয়ে হচ্ছে কি আমাদের জৈব যৌগ হচ্ছে আমাদের যে জৈব যৌগটা আছে সেই জৈব যৌগ হচ্ছে কি আমাদের কি আছে এখানে বলা হয়েছে আমাদের হচ্ছে জৈব যৌগ দহনের পর কার্বন ডাইঅক্সাইড পানি এবং হচ্ছে অক্সিজেন তৈরি হয়েছে। তাহলে জৈব যৌগতে আমাদের কি আছে কার্বন হাইড্রোজেন এবং হচ্ছে কি অক্সিজেন আছে। তো আমি হচ্ছে কি এই জৈব যৌগটা আমাদের হচ্ছে কি ধরো CHO, এই জৈব যৌগটাকে আমি হচ্ছে কি করছি দহন করছি
করার মাধ্যমে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে গিয়ে পানি উৎপন্ন হয়েছে। তো দেখো এই জৈব যৌগ থেকে দহনের পর যেহেতু কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়েছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন এবং এই পানিতে যে হচ্ছে হাইড্রোজেন আছে, সেই কার্বন এবং হাইড্রোজেন এসেছে কোত্থেকে? এই জৈব যৌগ থেকে। তাহলে আমি যদি কার্বনের পরিমাণ এবং হাইড্রোজেনের পরিমাণ বের করে ফেলতে পারি, তাহলে আমি কিন্তু বলতে পারবো যে হচ্ছে গিয়ে এই তার থেকে সেই কার্বন এবং হাইড্রোজেনের পরিমাণ যদি বাদ দিই, তাহলে কিন্তু আমি অক্সিজেনের পরিমাণটা পেয়ে যাব। তাহলে আমি হচ্ছে একটু এইভাবে আগাই। তাহলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের কতটুকু উৎপন্ন হয়েছে? 0.9 গ্রাম। তো প্রথমে যদি আমি দেখি হচ্ছে, তাহলে হচ্ছে কার্বনের পরিমাণ কতটুকু, এখানে কার্বন ডাইঅক্সাইডের কার্বনের পরিমাণ কতটুকু। দেখো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, তাই না? আর তার মধ্যে হচ্ছে গিয়ে কার্বন থাকে হচ্ছে কতটুকু? 12 গ্রাম। তাহলে আমি লিখতে পারি কার্বন ইজ ইকুয়াল টু 12/44 ইন্টু হচ্ছে গিয়ে 0.9 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0.245 গ্রাম। আবার একইভাবে যদি আমি হচ্ছে গিয়ে এই পানির মধ্যে হাইড্রোজেনের পরিমাণটা বের করি, হাইড্রোজেনের পরিমাণ হবে হচ্ছে গিয়ে পানির আণবিক ভর জানি হচ্ছে 18, আর হাইড্রোজেন হচ্ছে আমাদের কত? এখানে পানিতে হচ্ছে হাইড্রোজেনের ভর হচ্ছে 2, তাহলে 2/18 ইন্টু হচ্ছে গিয়ে 0.3। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হচ্ছে গিয়ে 0.033 গ্রাম। তাহলে আমাদের এই কার্বন এবং হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 0.245 গ্রাম এবং 0.033 গ্রাম। তাহলে এখন যদি আমি হচ্ছে গিয়ে এই কার্বন এবং হাইড্রোজেন কোথা থেকে এসেছে? জৈব যৌগটা থেকে এসেছে, আর জৈব যৌগের ভর দেওয়া হচ্ছে 0.5 গ্রাম। তাহলে আমি এখানে যদি আমি বলি, আচ্ছা এখানে একটা আমি দাগ দিয়ে দিই, এখানে যদি আমি বলি তাহলে অক্সিজেনের পরিমাণ কতটুকু হবে? অক্সিজেনের পরিমাণ হবে হচ্ছে কি 0.5 মাইনাস 0.245 প্লাস 0.033। এই হচ্ছে আমাদের এখানে অক্সিজেনের পরিমাণ, তাই না? অক্সিজেনের পরিমাণ যদি আমি এখান থেকে বের করি, তাহলে হচ্ছে আমাদের কতটুকু আসবে? আচ্ছা যাই হোক, এখান থেকে আমাদের অক্সিজেনের পরিমাণটা চলে আসবে। তো এখন যদি আমি হচ্ছে কি এইটাকে যদি পার্সেন্টেজে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমি কি করব? এটাকে যদি আমি পার্সেন্টেজে নেই, তাহলে এটাকে আমি হচ্ছে কি করব? 0.5 দিয়ে আমি ভাগ দিব, 0.5 দিয়ে ভাগ দিলাম, আর এখানে হচ্ছে কি করব? 100 দিয়ে গুণ দিব। তাহলে আমাদের পুরোটা আনসার চলে আসবে হচ্ছে কি পার্সেন্টেজে, তাই না? যেহেতু বলেছে হচ্ছে শতকরা পরিমাণ নির্ণয় করতে। তাহলে আমাদের হচ্ছে কি যে এতটুকু হচ্ছে অক্সিজেন অবশিষ্ট থাকে, তাহলে 0.5-এ কতটুকু থাকে এবং 100-তে কতটুকু থাকে, তাহলে এটা কিন্তু আমাদের আনসারটা কিন্তু পার্সেন্টেজে আসবে। তাহলে আমি যদি যেটা হিসেব করি, তাহলে কিন্তু আনসারটা আসে হচ্ছে কি 44.24%। 44.24%, এটা কিন্তু আমাদের আনসার। তো এই ধরনের হচ্ছে প্রশ্ন কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা হচ্ছে কি বেশিরভাগ সময় হচ্ছে আটকে যাও, যে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে তোমরা অনেকে হয়তো বা এই প্রশ্নটাতে যে সমস্যাটা তোমরা হচ্ছে করবে, আমি এটা যদি আমি বলি, তোমরা দেখা যাবে হচ্ছে গিয়ে যে এখানে একটা জৈব যৌগ দহনের কথা বলা আছে, সেই জৈব যৌগ থেকে যাচ্ছে আমাদের অক্সিজেনটা এসেছে, এটা তোমাদের হচ্ছে গিয়ে হয়তো বা ওই জৈব যৌগ যে অক্সিজেনটা আছে এটা অনেকে হচ্ছে গিয়ে খেয়ালই করবে না। তারা করার চেষ্টা করবে যে বিক্রিয়া তো হচ্ছে অক্সিজেন করতেছে, দহন করতে হচ্ছে অক্সিজেন, তার শতকরা পরিমাণ কীভাবে নির্ণয় করব, এখানে কিন্তু অনেকে হচ্ছে আটকে যাবে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই হচ্ছে গিয়ে একটু থটফুল একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা হচ্ছে খেয়াল রেখে কিন্তু ম্যাথগুলো করতে হবে। তো নেক্সট কোশ্চেন যদি আমি দেখি, নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে গিয়ে এটা কুয়েটে 2016-17 সালে আসা একটি প্রশ্ন, যে 100 ml দ্রবণে ইউরিয়ার 6.023 × 10⁻20 অণু আছে, দ্রবণটিতে ইউরিয়ার ঘনমাত্রা কত? তো যদি প্রশ্নটা খেয়াল করো, দেখো যে এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে দ্রবণের আয়তন দেয়া আছে, দ্রবণের আয়তন দেয়া আছে আমাদের হচ্ছে কি এখানে, এবং দেয়া আছে হচ্ছে অণুর সংখ্যা n দেয়া আছে। আমার হচ্ছে দ্রবণটিতে ইউরিয়ার ঘনমাত্রা আমাদের হচ্ছে নির্ণয় করতে হবে। তা আমরা জানি হচ্ছে গিয়ে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে, ঘনমাত্রা যদি আমি হচ্ছে গিয়ে সি দিয়ে প্রকাশ করি, ঘনমাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে মোল সংখ্যা ডিভাইড বাই হচ্ছে গিয়ে আমাদের আয়তন, তাই না? ঘনমাত্রা ইজ ইকুয়াল টু হচ্ছে মোল সংখ্যা ডিভাইড বাই হচ্ছে গিয়ে আমাদের আয়তন, এবং হচ্ছে গিয়ে আমাদের আয়তনটা হচ্ছে আমাদের কি হতে হবে? হচ্ছে গিয়ে লিটারে প্রকাশ থাকতে হবে, তাই না? তো এখন যদি আমি হচ্ছে কি এখানে মোল সংখ্যা হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে যাওয়ার চেষ্টা করি, আয়তনটা হচ্ছে লিটারে, তো মোল সংখ্যা যদি আমি হচ্ছে বের করার চেষ্টা করি, n ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে এটা থাকলো, ইউরিয়ার যদি আমি মোল সংখ্যা বের করার চেষ্টা করি, আমরা জানি n ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে n/Na, তাই না? যে অণুর সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, যেহেতু এখানে হচ্ছে ইউরিয়ার অণু দেওয়া আছে, অণুর সংখ্যা দেওয়া আছে, আমরা এই অণুর সংখ্যা ব্যবহার করে কিন্তু আমরা হচ্ছে ইউরিয়ার ঘনমাত্রা নির্ণয় করতে পারি। তো অণুর সংখ্যা যদি আমি বসাই 6.023 × 10⁻20, আর হচ্ছে আমরা জানি হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23, তাই না?
তাহলে আমাদের এখানে হচ্ছে কিন্তু কি পেয়ে যাব, অণুর সংখ্যা কিন্তু হচ্ছে কি আমি পেয়ে যাব, তাই না? আচ্ছা, তো অণুর সংখ্যা আমি হচ্ছে এখানে পেয়ে যাব। তারপর আমি হচ্ছে কি, তো এটা যদি হচ্ছে আমি এখানে মোল সংখ্যা যদি আমি বসিয়ে দিই, আর এখানে আমাদের থাকবে কে, আমাদের হচ্ছে আয়তন দেওয়া হচ্ছে 100 ml, এটাকে আমার নিতে হবে হচ্ছে লিটারে। তাহলে এখানে আমি হচ্ছে 100 ml থেকে যদি লিটারে নিই, তাহলে কী হবে 100/1000, এটা হচ্ছে আমাদের হচ্ছে লিটার। তাহলে আমি এখানে যদি বসিয়ে দিই, এনটা আসবে আমাদের হচ্ছে 6.023 ইন্টু 10⁻20 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 100 ডিভাইড বাই হচ্ছে কি 1000। তো এটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে পাওয়া যাবে হচ্ছে কি ইকুয়াল টু হবে হচ্ছে কি 0.01 মোলার। ঠিক আছে, তো এইটাই কিন্তু হচ্ছে আমাদের ইউরিয়ার, এই ম্যাথ হচ্ছে ইউরিয়ার ঘনমাত্রা। খেয়াল করো, এই ধরনের ম্যাথগুলোতে কিন্তু আমরা হচ্ছে হঠাৎ করে যখন দেখবো যে অণুর সংখ্যা দেওয়া আছে, আমরা কিন্তু সচরাচর কিন্তু আমাদের অণুর সংখ্যা থেকে যে মোল সংখ্যায় যাওয়া যায়, আমরা যে মোল সংখ্যায় যেতে পারবো সেটা আমাদের মাথায় আসে না। আর যদি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ডিরেক্ট হচ্ছে গিয়ে ওই সূত্র দিয়ে ম্যাথ করে থাকি, যে হচ্ছে গিয়ে যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1000, সি ইজ ইকুয়াল টু হচ্ছে 1000 ডাব্লিউ ডিভাইড বাই হচ্ছে এমবি, মানে যে সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করে হচ্ছে অভ্যস্ত। তা আমরা যদি হচ্ছে কি ঘনমাত্রা দেখি, ইউরিয়ার ঘনমাত্রা চাইছে, মোলারিটিতে চাইছে, সরাসরি হচ্ছে মোলারিটির সূত্র আমি বসিয়ে দিলাম। এখন আমি কিন্তু এখানে আর বসানোর মতো ভর আমি খুঁজে পাচ্ছি না, তাই না? আমি এখানে কি ভর খুঁজাবো, ভর কিন্তু হচ্ছে আমাদের বসানোর মতো দেয়া নেই। তো সরাসরি সবসময় হচ্ছে কিন্তু সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করতে পারবো না। যেমন এই ম্যাথে যেমন অণুর সংখ্যা দেওয়া আছে, এই জন্য কিন্তু আমি এই সূত্রটা ইউজ করতে পারতেছি না। আমার কিন্তু হচ্ছে তার প্যারেন্ট যে সূত্রটা, যে সূত্র থেকে আমি এখানে এসেছিলাম, সেই সূত্রে কিন্তু হচ্ছে আমাদের এখানে মানটা বসাতে হচ্ছে। তো এই ধরনের ম্যাথগুলো করার জন্য হচ্ছে আমি আবার হচ্ছে ওই সূত্র আমাদের হচ্ছে গিয়ে যেই মোল সংখ্যার যে হচ্ছে গিয়ে একটা সূত্র ছিল সবগুলো একসাথে কানেক্ট করা, ওইটা আমাদের কিন্তু মাথায় রাখলে কিন্তু অনেক ইজি হয়ে যায়। n ইজ ইকুয়াল টু W/m ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে N/NA ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে V/22.4, অবশ্যই লিটারে হবে, তা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের S/V। তো এই সূত্রটা যদি হচ্ছে মাথায় থাকে, তাহলে কিন্তু হচ্ছে অণুর সংখ্যা থেকে কীভাবে সরাসরি মোলে যাব, বা অন্য যে কোনো সম্পর্ক থেকে হচ্ছে মোল সংখ্যা নির্ণয় করার কিন্তু খুব ইজিলি কিন্তু এটা আমাদের করা যায়। তো এই সূত্রগুলো যাতে আমাদের হচ্ছে মাথায় থাকে। তো নেক্সট আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, সেই কোশ্চেনটা হলো হচ্ছে আমাদের কি 40 ml H2SO4 800 ml পানিতে দ্রবীভূত করা হলো। এই দ্রবণের শক্তি মোলালিটিতে করতে হবে। ঠিক আছে, মোলালিটিতে করতে হবে। 40 ml H2SO4 কি করা হয়েছে, 800 ml পানিতে দ্রবীভূত করা হয়েছে। এই দ্রবণের শক্তি মোলালিটিতে করতে হবে। H2SO4 এর ঘনত্ব দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে কুয়েটে 2012-13 সালে। দেখো, আমরা কিন্তু মোলারিটির প্রশ্ন সবাই কিন্তু করে খুব বেশি অভ্যস্ত, তাই না, মোলারিটি নির্ণয় করা। এবং অনেক সময় আমরা হচ্ছে খেয়ালও করি না যে প্রশ্নে কি মোলারিটি চাইছে নাকি মোলালিটি চাইছে। এখানে কিন্তু স্পষ্ট মোলালিটি চাওয়া হয়েছে। তো আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে মোলারিটি আর মোলারিটিতে প্যাচ লাগিয়ে কিন্তু আমরা প্রশ্নে ভুল করে আসি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। তা আমরা যদি প্রশ্নটা সলভ করতে চাই, তো এই প্রশ্নটা সলভ করার জন্য কিন্তু আমাদের একটা হচ্ছে গিয়ে মোলালিটির একটা ভালো ধারণা লাগবে, এটা তোমরা বুঝতে পারতেছো। তো আগে আমরা একটু রিভিউ করে নিই যে মোলালিটি ব্যাপারটা কি ছিল। দেখো, মোলালিটি কিন্তু হচ্ছে আমাদের ছিল যে 1 কেজি বা 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে। ঠিক আছে, 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে, সেটা হচ্ছে আমাদের কি মোলালিটি। আমাদের কিন্তু মোলালিটি দিয়েছে, নট মোলারিটি। বারবার আমি কিন্তু এটা বলছি। তো আমাদের যদি এটাতে যেতে হয়, তাহলে আমাদের হচ্ছে গিয়ে দ্রাবক দেওয়া আছে। দেখো, দ্রাবক হচ্ছে এখানে হচ্ছে পানি, তাই না, H2 হচ্ছে দ্রাবক, আর দ্রব হচ্ছে H2SO4। তাহলে আমাদের কি করতে হবে, দ্রবটাকে হচ্ছে আমাদের নিতে হবে মোলে, আর হচ্ছে দ্রাবককে নিতে হবে আমাদের হচ্ছে গিয়ে ভরে, তাই না, ভর হচ্ছে প্রকাশ করতে হবে। তো প্রথমে হচ্ছে গিয়ে H2SO4 এর মোল সংখ্যা আমি প্রকাশ করি। ঠিক আছে, N of H2SO4 যদি আমি এখানে বলি, তাহলে হচ্ছে আমাদের এখানে W/m, তাই না, ভর বাই আণবিক ভর। তো ভর আমি জানি হচ্ছে ভর হচ্ছে আমাদের কত 98, তাই না, আণবিক ভর হচ্ছে আমাদের কত
98, এটা আমরা মোটামুটি সবাই জানি, তাই না? আর হচ্ছে তাহলে আমাদের ভর বের করতে হবে। ভর আমি জানি হচ্ছে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের কি রো ভি, ঘনত্ব ইন্টু আয়তন। তো ঘনত্ব এখানে কি দেওয়া আছে, H2SO এর ঘনত্ব দেওয়া আছে 1.98, আর হচ্ছে কি আমাদের আয়তন দেওয়া আছে হচ্ছে 40 ml, 40 ml ডিভাইড হচ্ছে আমাদের কত 98। তো এখান থেকে আমি হচ্ছে কি আমাদের H2SO4 এর কিন্তু হচ্ছে আমি মোল সংখ্যা কিন্তু আমি পেয়ে যাব, ঠিক আছে? এখান থেকে কিন্তু আমি হচ্ছে গিয়ে H2SO4 হচ্ছে মোল সংখ্যা পেয়ে যাব। আচ্ছা, তো এটা থাকলো। অন্যদিকে পানির ভর যদি আমি বের করি, এম অফ হচ্ছে কি আমাদের H2O বা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে সলভেন্টের ভর যদি আমি বের করতে চাই, আমরা জানি হচ্ছে রো ভি, রো হচ্ছে ঘনত্ব কত হচ্ছে গিয়ে 0.98888। আচ্ছা, ইন্টু হচ্ছে কি আয়তন দেওয়া হচ্ছে আমাদের কত 800 ml, 800 ml। তো এখান থেকে কিন্তু হচ্ছে আমি পানির ভরটা পেয়ে যাব, এটা হচ্ছে গ্রামে পেয়ে যাব রোভি। তাহলে আমাদের এখানে হচ্ছে পানির ভরটা আসবে হচ্ছে গিয়ে 791.04 গ্রাম, ঠিক আছে? তো এখন যদি হচ্ছে আমি মোলারিটি বের করতে চাই, ঠিক আছে, মোলারিটি যদি আমি বের করতে চাই, আমার কাছে কি আছে, আমার কাছে হচ্ছে কি আমাদের যেই দ্রাবকের ভর আছে আমাদের হচ্ছে গ্রামে, আমাদের হচ্ছে গিয়ে দ্রবের মোল সংখ্যা আমি পেয়ে গেছি। তাহলে আমি জাস্ট এখানে কি বসাবো, যে হচ্ছে গিয়ে দ্রবের মোল সংখ্যা, তার মানে হচ্ছে N of H2SO4 ডিভাইড বাই হচ্ছে গিয়ে আমাদের দ্রাবকের ভর, তার মানে M of H2O। এটা কিন্তু আমাদের হচ্ছে আমাদের গ্রামে, তার মানে এটাকে ভাগ দিতে হবে হচ্ছে গিয়ে কেজিতে নিতে হবে, ডিভাইড বাই হচ্ছে গিয়ে 1000, ঠিক আছে? ডিভাইড বাই হচ্ছে গিয়ে আমাদের 1000। তাহলে আমি হচ্ছে এখন মানগুলো বসিয়ে দিই। N of H2SO4 কত 1.98 ইন্টু 40 ডিভাইড বাই হচ্ছে গিয়ে 98, আর হচ্ছে গিয়ে M of H2 হচ্ছে 791.04 ডিভাইড বাই হচ্ছে আমাদের কত 1000। তাহলে আমি যদি এখানে হচ্ছে গিয়ে দেখি, তাহলে হচ্ছে কী হবে, এটার আনসারটা কী হবে, সব কিছু যদি আমি হচ্ছে গিয়ে হিসাব করে নিই, তাহলে আমাদের আনসার আসবে 1.0216, আর এটা হবে হচ্ছে কি মোলাল। এই জন্য আমি স্মল হাতের এম দিলাম, বড় হাতের এম না, স্মল এম, মোলাল। এটা হচ্ছে কি 1.0216 মোলাল। এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে দ্রবণের শক্তি বা দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1.0216 মোলালিটিতে। তো এখানে যদি হচ্ছে মোলালিটি না থেকে যদি হচ্ছে বলতো মোলারিটিতে করতে হবে, তাহলে কি হইতো বলতো? তাহলে কি করতাম, ধরো এখানে বলা হচ্ছে মোলালিটি না, মোলারিটি দেওয়া আছে, একই প্রশ্ন। সেক্ষেত্রে কিন্তু আমার কি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে পানির কিন্তু হচ্ছে আমি আয়তনই বসাবো, তাই না? দ্রবণের আয়তন বসাবো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হইতো, যে হচ্ছে গিয়ে দ্রবণের আয়তন হচ্ছে আমাদের নির্ণয় করতে হইতো। তো আমাদের হচ্ছে বুঝতেই পারতেছো যে কীভাবে আমরা আগাবো। আমাদের হচ্ছে গিয়ে ওই যে H2SO4 এর মোল সংখ্যা আমি সেমভাবেই বের করতাম, কিন্তু এবার আমি কি করতাম, S ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের N বাই হচ্ছে গিয়ে V, তাই না? এখানে হচ্ছে দ্রবণের আয়তন বসাইতাম, আর হচ্ছে এখানে আমাদের H2SO4 এর মোল সংখ্যা বসাইতাম, কিন্তু আমাদের মোলারিটি বের হয়ে যেত। তো এটা আমি আর আলাদা করে সলভ কিন্তু করছি না। এখন নেক্সট আমাদের যে প্রবলেমটা আছে সেটা যদি আমরা দেখি, নেক্সট প্রবলেমটা আমাদের হচ্ছে গিয়ে সাস্ট 2019-20 সাস্টে আসে একটি প্রশ্ন। 10 গ্রাম FeSO4 সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম বিশুদ্ধ K2Cr2O7 লাগবে? খুবই সিম্পল এবং খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু অবজেক্টিভ এই ধরনের প্রশ্ন আসে বলে আমরা কিন্তু এটা একটু সলভ করবো, যে খুবই সহজ এটা আমরা কীভাবে সলভ করতে পারি। তো আমরা জানি এই ধরনের যদি ম্যাথগুলো করতে হলে আমরা যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের যে স্টোকিওমেট্রিক ফর্মুলা, সেটা যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে হয় হচ্ছে কি জারণ বিজারণ ম্যাথগুলো করতে আমরা কীভাবে করব, N of FeSO4 ইন্টু E of FeSO4, তাই না? FeSO4 এর তুল্য সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের N of K2Cr2O7 ইন্টু E of K2Cr2O7, তাই না? K2Cr2O7 এর তুল্য সংখ্যা। তাহলে আমি যদি হচ্ছে গিয়ে FeSO4 হচ্ছে গিয়ে N of FeSO4 কে আমি যদি লিখতে পারি W বাই M, তাই না? FeSO4 এর আমাদের হচ্ছে গিয়ে ভর ডিভাইড বাই হচ্ছে আণবিক ভর ইন্টু FeSO4 এর তুল্য সংখ্যা কত হবে এখানে 1। এদিকে আমি আমাদের যেহেতু হচ্ছে K2Cr2O7 আমাদের ভর নির্ণয় করতে হবে, সেম টাইম বসাবো W বাই M, এখানে হচ্ছে আমাদের K2Cr2O7, আর K2Cr2O7 এর তুল্য সংখ্যা বা পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে আমাদের কত 6। আচ্ছা, তো আমাদের এখানে এই যে
যদি আমি হচ্ছে এখন আমি যদি ডাব্লিউ আমি নির্ণয় করার চেষ্টা করব, তাই না? তাহলে ডাব্লিউ এখানে হচ্ছে আমাদের K2Cr2O7 আমি হচ্ছে কি বের করব, আর এদিকে আমাদের বসবে W/M FeSO4 ইন্টু হচ্ছে আমাদের কি হবে M of K2Cr2O7, ঠিক আছে, ইন্টু হচ্ছে আমাদের K2Cr2O7 ইন্টু হচ্ছে আমাদের কত 1/6। এখন আমি হচ্ছে কি মানগুলো এখানে বসিয়ে দিতে হবে। প্রথমে হচ্ছে আমাদের ডাব্লিউ যদি আমি হচ্ছে কি আমি এখানে লিখি যে ডাব্লিউ হচ্ছে আমাদের কত 10 গ্রাম, 10 ডিভাইড বাই হচ্ছে কি FeSO4 হচ্ছে কি আণবিক ভর হচ্ছে আমাদের যদি বলি 56, 32 আর হচ্ছে কি আমাদের হচ্ছে কত এখানে 60 হচ্ছে আমাদের কত হবে অক্সিজেন 64 হবে, তাই না? আমি যদি সবগুলো যদি যোগ করে ফেলি তাহলে আমাদের পাবো হচ্ছে 151.85। আর K2Cr2O7 এর ভরকে যদি আমি হচ্ছে গিয়ে আমি 1/6 করি তাহলে হচ্ছে আমাদের যে ভাগ করে নিই তাহলে আমাদের হবে হচ্ছে গিয়ে 49.03 গ্রাম, ঠিক আছে, 49.03 গ্রাম। তাহলে আমি যেটা যদি বের করে নিই তাহলে আমাদের হচ্ছে গিয়ে পুরোটা হিসাব যদি একসাথে করে নিই তাহলে আমাদের মান আসা হচ্ছে গিয়ে 3.23 গ্রাম। তাহলে আমি বলতে পারি যে হচ্ছে গিয়ে বিশুদ্ধ K2Cr2O7 লাগবে 3.23 গ্রাম। তো এটা খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু আমরা হচ্ছে কি এই ম্যাথটা করানোর চেষ্টা করলাম যে জারণ বিজারণ বিক্রিয়া না লিখেও যদি হচ্ছে MCQতে এই ধরনের প্রশ্নগুলো আসে, ঠিক আছে। যদি কোশ্চেন যদি হচ্ছে আমাদের রিটেন কোশ্চেন আসে তাহলে তো আমরা হচ্ছে কি বিক্রিয়াটা লিখে হচ্ছে আমরা ম্যাথ করতেই পারবো, প্রবলেম সলভ করতেই পারবো। কিন্তু যদি এরকম আসে যে হচ্ছে কি আমাদের কি হইলো যে MCQতে চলে এসেছে যে আমাদের এই বিক্রিয়া লিখার হয়তো বা টাইমও থাকবে না বা হয়তো বা হচ্ছে গিয়ে জায়গাও থাকবে না, সেক্ষেত্রে আমি কী করতে পারবো সরাসরি কিন্তু হচ্ছে আমাদের মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যার যে সূত্রটা আছে সেই সূত্রটা ইউজ করে কিন্তু আমরা হচ্ছে ম্যাথটা সলভ করতে পারবো এবং খুবই ইজিলি পারবো, খুবই কম সময়ে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো। সেই জন্য হচ্ছে এই ধরনের ম্যাথগুলো হচ্ছে এই ধরনের প্রবলেমটা দেখানো। তো এই ধরনের জারণ বিজারণের প্রবলেম কিন্তু আমরা খুব সহজেই সলভ করতে পারি। তো যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেনটা হলো আরেকটা জারণ বিজারণের হচ্ছে আমাদের ম্যাথ। এখানে বলা হয়েছে হচ্ছে কি 0.37 নমুনার চুনা পাথরকে 10 ml অক্সালিক অ্যাসিডে দ্রবীভূত করে ক্যালসিয়াম অক্সালেটের সাদা পদক্ষেপ তৈরি করা হলো। এই পদক্ষেপের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত H2SO4 যোগ করে ক্যালসিয়াম অক্সালেটের দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 15 ml 0.8 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের প্রয়োজন হলে চুনা পাথরে বিশুদ্ধ ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ নির্ণয় করো। বেশ বড় একটা অঙ্ক, অনেকগুলো ডাটা আমাদের কিন্তু হচ্ছে গিয়ে এই ধরনের ম্যাথগুলোতে যেটা করতে হয়, এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের এক্সাক্ট ডাটা আছে, কোনটা আমার ইউজ হবে আর কোনটা আমার হবে না, কোন তথ্যটা আমার লাগবে আর কোন তথ্যটা যে আমার লাগবে না সেটা কিন্তু হচ্ছে আমাদের বের করে নিতে হবে, সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো দেওয়াই হয় পরীক্ষার হলে, রিটেন পরীক্ষাতেই বেশি আসে, যাতে তোমার সময় নষ্ট হয়, তুমি যাতে হচ্ছে কি বসে বসে প্রশ্নটা দেখে ভাবো আচ্ছা অক্সালিক অ্যাসিড চুনা পাথর বিক্রিয়া করলো, ক্যালসিয়াম অক্সালেট আবার কি করলো, H2SO4 যোগ করলো, আবার হচ্ছে কি কী হইলো, এত কিছু কি হয়ে গেল, ক্যালসিয়াম তাহলে হচ্ছে অক্সালেটকে আবার H2SO4 এর সাথে বিক্রিয়া করবে, অনেক কিছু কিন্তু মাথায় হচ্ছে ঘুরপাক খাবে, ঠিক আছে। এত কিছুর মধ্যে কিন্তু তোমার হচ্ছে বের করতে হবে অ্যাকচুয়ালি তোমার কাছে কী চাচ্ছে। দেখো তুমি খেয়াল করো এখানে এই ধরনের ম্যাথগুলোতে যেটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে যে মেইন ব্যাপারটা কী হয়েছে, আমার শেষমেশ হিসাব করতে হবে কিন্তু হচ্ছে আমাদের জারণ বিজারণ টাইট্রেশন, তাই না? ক্যালসিয়াম অক্সালেটের সাথে হচ্ছে গিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিজারণ, এই হচ্ছে আমার ডাটাটা। এখান থেকে কিন্তু আমি ক্যালসিয়াম অক্সালেটের পরিমাণ আমি বের করতে পারবো। আর সেই ক্যালসিয়াম অক্সালেট তৈরি করা হচ্ছে আমাদের চুনা পাথরের সাথে অক্সালিক অ্যাসিডের বিক্রিয়ায়। তাহলে আমাদের দুইটা বিক্রিয়ার দিকে হচ্ছে গিয়ে লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে চুনা পাথর বা ক্যালসিয়াম অক্সাইডের সাথে আমাদের কি অক্সালিক অ্যাসিডের বিক্রিয়া, ঠিক আছে, C2O4 H2C2O4 এর বিক্রিয়া, এই বিক্রিয়া উৎপন্ন ক্যালসিয়াম অক্সালেটের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। এই দুইটা বিক্রিয়া কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, বাকি সব কোথায় কি যুক্ত করা হয়েছে, কার সাথে কি করা হয়েছে, এতগুলো কিন্তু আমাদের কাছে ম্যাটার করতেছে না। তাহলে যদি বিক্রিয়াগুলো আমি লিখে নিই, প্রথমে হচ্ছে আমাদের কি হচ্ছে চুনা পাথরের মধ্যে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড আছে, তার মানে হচ্ছে চুনা পাথরের সংকেত আমরা কি জানি, আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে হচ্ছে আমাদের কি হবে
ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এটা হলো আমাদের হচ্ছে প্রথম বিক্রিয়া। এই ক্যালসিয়াম অক্সাইড কি করবে? ক্যালসিয়াম অক্সাইডের সাথে কি করা হলো? অক্সালিক অ্যাসিড যুক্ত করা হলো H2C2O4। তাহলে আমাদের হচ্ছে কি হবে? ক্যালসিয়াম অক্সালেট উৎপন্ন হবে এবং এটা কি হবে? সাদা পদক্ষেপ তৈরি হবে C2O4। এটা হচ্ছে সাদা পদক্ষেপ তৈরি হলো। তার সাথে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে কি পানি। এটা হলো আমাদের হচ্ছে 2 নং বিক্রিয়া। এই যে আমাদের ক্যালসিয়াম অক্সালেট, এটা অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে না এই ক্ষেত্রে, কিন্তু তবু হচ্ছে আমরা এটা লিখছি। এই বিক্রিয়াটা অ্যাকচুয়ালি এখানে খুব একটা যে ম্যাটার করে সেটা না। ক্যালসিয়াম অক্সালেটকে যদি আমি হচ্ছে H2SO4 দ্রবীভূত করি, তাহলে কি হবে? আমাদের এখানে উৎপন্ন হবে আমাদের হচ্ছে পুনরায় হচ্ছে অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে H2C2O4, আর ক্যালসিয়াম সালফেটের হচ্ছে কি অধক্ষেপ পড়বে। ক্যালসিয়াম সালফেট হচ্ছে কি হবে? অধক্ষেপ পড়বে। এটা হচ্ছে আমাদের 3 নং বিক্রিয়া। আর আমাদের এই অক্সালিক অ্যাসিড H2C2O4 কি করবে? আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে KMnO4 এর সাথে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে KMnO4 এর সাথে হচ্ছে কি আমাদের H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া করে কি করবে? আমাদের কার্বন ডাইঅক্সাইড K2SO4 ম্যাঙ্গানিজ সালফেট। এটা তো মোটামুটি আমরা হচ্ছে গিয়ে অনেক হচ্ছে অভ্যস্ত এই জারণ বিজারণ বিক্রিয়াটা লেখে। এই বিক্রিয়া যে হচ্ছে লিখতে হবে তা না লিখেও কিন্তু আমরা সরাসরি আগের ম্যাথটা যেমন করেছিলাম তুল্য সংখ্যা দিয়ে, সেরকমভাবে কিন্তু আমরা করতে পারি। তো এখানে যদি আমি বলি H2C2O4 এর তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে এখানে আমাদের KMnO4 এর সাথে বসবে 2, আর KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে আমাদের কত? 5, তাহলে এখানে বসবে হচ্ছে কি 5। তো এটা যদি আমি হচ্ছে গিয়ে সমতাকরণ করি, এই মুহূর্তে করলাম না, কিন্তু সমতাকরণ করলে এখানে হবে হচ্ছে 10, এখানে হচ্ছে আমাদের বসবে 2MnSO4, এখানে হচ্ছে কি 8H2O, আর হচ্ছে কি এখানে 3H2SO4। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 4 নং বিক্রিয়া। ঠিক আছে, সমতাকরণ আশা করি তোমরা করতে পারবে। তবু যদি তোমাদের সমস্যা হয় আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো কি হচ্ছে এখানে। আমাদের এখানে বিক্রিয়াটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। তাহলে প্রথমে আমার যেটা করতে হবে হচ্ছে গিয়ে আমাদের যে হচ্ছে গিয়ে পটাশিয়াম, আমাদের যে হচ্ছে গিয়ে ধাতু যে আয়নগুলো আছে সেই ধাতব আয়নগুলোর সাথে হচ্ছে গিয়ে আমাদের ঋণাত্মক আয়ন যে SO4 আয়নটা যুক্ত করে আমি হচ্ছে কি লিখবো? আমি হচ্ছে লবণ লিখবো। এখানে যেমন হচ্ছে ধাতব আয়ন হচ্ছে পটাশিয়াম আর হচ্ছে ম্যাঙ্গানিজ, তাহলে K2SO4 আর হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট। ঠিক আছে, আর আমার এখানে হচ্ছে গিয়ে C2 আমাদের হচ্ছে অক্সালিক অ্যাসিড পরিণত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি যেটা করবো হচ্ছে গিয়ে যে আমাদের হচ্ছে গিয়ে জারকের তুল্য সংখ্যা বিজারকের পাশে, বিজারকের তুল্য সংখ্যা জারকের পাশে বসিয়ে দিলাম, এবং বসিয়ে দেওয়ার পর সেই অনুযায়ী এখানে যে আমাদের নাম্বারটা আছে সেই নাম্বার অনুযায়ী হচ্ছে আমি এখানে কি করব? এদিকে আমাদের হচ্ছে গিয়ে যে লবণগুলো উৎপন্ন হয়েছে তার সাথে হচ্ছে আমি কি করব? নাম্বার অ্যাড করব। ঠিক আছে, যেমন এখানে 2টা পটাশিয়াম, এখানে তাহলে আমাদের পটাশিয়াম K2, ঠিক আছে। এখানে ম্যাঙ্গানিজ 2টা, এখানে হচ্ছে 2টা ম্যাঙ্গানিজ হবে। এখানে হচ্ছে গিয়ে C2O4 হচ্ছে আমাদের 5টা, তার মানে হচ্ছে গিয়ে একটা অক্সালিক অ্যাসিড থেকে যেহেতু একটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 5টা থেকে 10টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। আর আমরা হচ্ছে কি এখানে তারপর কি করব? যতটা হচ্ছে অক্সিজেন পরমাণু থাকবে, যেখানে হচ্ছে আমাদের অক্সিজেন কয়টা? 4টা, তাই না? তো আমাদের হচ্ছে এখানে 4টা যদি থাকে, তাহলে আমি এখানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে আমাদের যতটা হচ্ছে আমাদের অক্সিজেন থাকবে, এটা তো কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে গেছে, তাই না? তো হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে কি যে জারকে যতটা অক্সিজেন থাকবে ততটা হচ্ছে আমি এখানে কি দেবো? পানি দিব, তাই না? এখানে 4 দুগুণা 8টা হচ্ছে অক্সিজেন, তাহলে আমাদের 8 অণু পানি দিলাম। সেই 8 অণু পানির মধ্যে যে হচ্ছে হাইড্রোজেন, 8 দুগুণা 16টা হাইড্রোজেন, এই 16টা হাইড্রোজেন আসবে হচ্ছে আমাদের বিজারক থেকে প্রাথমিকভাবে। এখানে 5 দুগুণা 10টা আছে, তাহলে 16টা হাইড্রোজেন আছে এখানে, আর 10টা আসতেছে বিজারক থেকে, তাহলে আরও 6টা বাকি থাকে। সেই 6টা হাইড্রোজেন আসবে হচ্ছে কি H2SO4 থেকে। আচ্ছা, আশা করি মোটামুটি হচ্ছে একটু বুঝতে পেরেছো তোমরা। তবু হচ্ছে কি মানে এ ধরনের হচ্ছে কি যে জারণ বিজারণের যে হচ্ছে কি আমাদের বিক্রিয়াগুলো, এগুলো কিন্তু আমরা সলভ করে দিয়েছি আমাদের মেইন লেকচারে, অনেকগুলো সলভ করে দেওয়া আছে, তোমরা কিন্তু এগুলো দেখতে পারো। আচ্ছা, তো আমাদের মোটামুটি বিক্রিয়াগুলো লেখা হয়ে গেল। তাহলে আমাদের যেটা আমি যে প্রথমেই যে আমাদের প্রশ্ন সলভে বলে নিয়েছিলাম, ঠিক আছে, আমার নির্ণয় করতে হবে হচ্ছে চুনা পাথরে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ, তার মানে আমার নির্ণয় করতে হচ্ছে এই ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, আমার এই ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ নির্ণয় করতে হবে, এবং তার জন্য আমার যে মাঝের 2টা বিক্রিয়া আছে সেটা কিন্তু ম্যাটার করতেছে না, আমার স্থাপন করতে হবে তার সাথে আমাদের 1 নং এবং হচ্ছে 4 নং বিক্রিয়ার সাথে সম্পর্ক। তো তার জন্য আমি হচ্ছে ধাপে ধাপে যাই। আমি প্রথমে লিখতে পারি হচ্ছে গিয়ে 1 নম্বর বিক্রিয়া থেকে লিখতে পারি, 1 নম্বর থেকে লিখতে পারি হচ্ছে গিয়ে N অফ ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে N অফ ক্যালসিয়াম অক্সাইড, কারণ 1 মোল থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে, 1 মোল চুনা পাথর থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। তারপর
সে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে গিয়ে আমাদের কি করতেছে, 1 মোল H2CO4 এর সাথে বিক্রিয়া করে 1 মোল ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে উৎপন্ন করতেছে। তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে গিয়ে 2 নম্বর দিয়ে লিখি N of ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুয়াল টু N of ক্যালসিয়াম অক্সালেট। ওকে, গেল। তারপর 3 নম্বর বিক্রিয়াতে যদি যাই, 3 নম্বর বিক্রিয়াতে দেখো 1 মোল ক্যালসিয়াম অক্সালেট 1 মোল H2SO4 এর সাথে বিক্রিয়া করে 1 মোল পুনরায় অক্সালিক অ্যাসিড উৎপন্ন করতেছে। তাহলে আমি লিখতে পারি ক্যালসিয়াম আমাদের হচ্ছে গিয়ে অক্সালেট CaC2O4 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে N of H2C2O4, মানে 1 মোল ক্যালসিয়াম অক্সালেট ইজ ইকুয়াল টু 1 মোল অক্সালিক অ্যাসিড। এবং 4 নম্বর বিক্রিয়া আমি লিখতে পারি দেখো যে N of অক্সালিক অ্যাসিড H2C2O4 ডিভাইড বাই হচ্ছে 5 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে N of KMnO4 ডিভাইড বাই 2। ঠিক আছে, লেখা যায় তাই না? আচ্ছা, তাহলে যদি আমি এখন সম্পর্কটা যদি স্থাপন করি, দেখো তো অক্সালিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের সম্পর্ক দেখো, আমি যদি 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর রিঅ্যাকশন যদি আমি লিখি, এখানে আমি আসতেছি পরে, এখানে একটু দাগ দিয়ে নিলাম। যদি আমি হচ্ছে 1, 2 এবং 3 নম্বর যদি আমি হচ্ছে গিয়ে রিঅ্যাকশনগুলো লিখি, দেখো ক্যালসিয়াম অক্সাইডের সাথে কিন্তু আমি হচ্ছে গিয়ে অক্সালিক অ্যাসিডের কিন্তু আমি সম্পর্ক লিখতে পারি। দেখো লিখতে পারি যে, দেখো খেয়াল করো, N of ক্যালসিয়াম অক্সাইড ইজ ইকুয়াল টু N of H2C2O4, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি N of H2C2O4 এর জায়গায় লিখতে পারি N of ক্যালসিয়াম অক্সাইড ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু N of KMnO4 ডিভাইড বাই 2 লিখতে পারি, তাই না? আচ্ছা, তো এখানে আমি লিখতে পারি হচ্ছে N of, আমাদের বের করতে হচ্ছে গিয়ে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ। তাহলে আমি হচ্ছে এখানে লিখতে পারি W ক্যালসিয়াম অক্সাইডের হচ্ছে ভর, ঠিক আছে, ডিভাইড হচ্ছে গিয়ে ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর। ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর এখানে কত? ক্যালসিয়াম অক্সাইড আণবিক হচ্ছে 56 ইজ ইকুয়াল টু N of KMnO4। আমরা এখানে N of KMnO4 আমরা লিখতে পারি N of KMnO4 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে KMnO4 এর আয়তন B of KMnO4 ইনটু হচ্ছে তার ঘনমাত্রা S of KMnO4। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের আয়তন হচ্ছে দেওয়া হচ্ছে 15 ml, তার মানে হচ্ছে 15 ডিভাইড বাই 1000। ঠিক আছে, আর হচ্ছে ঘনমাত্রা হচ্ছে 0.08 মোলার। ঠিক আছে, 0.08 মোলার। তো এই হচ্ছে আমাদের এটা। আর হচ্ছে এখানে যে 5টা আছে, ঠিক আছে, এই 5টা হচ্ছে এইদিকে যদি চলে আসে, তাহলে আমি এখানে লিখতে পারি, যদি পুরোটা একসাথে লিখি আমি 5 into 0.08 into 15 by 1000 ডিভাইড বাই হচ্ছে আমাদের কত 2। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের ভর যদি আমি সবগুলো মান বসিয়ে দেওয়া আছে, শুধু আমি ক্যালসিয়াম অক্সাইডের ভরটা বের করি, সেটা হচ্ছে কি 0.168 গ্রাম। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের ভর। এখন তাহলে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 0.168 গ্রাম, আর আমাদের চুনা পাথর ছিল হচ্ছে কি 0.37 গ্রাম, তাই না? সুতরাং যদি হচ্ছে আমি এখানে একটু দাগ দিয়ে নিই, এখানে হিসাব করব। সুতরাং শতকরা পরিমাণটা যদি আমি নির্ণয় করি, শতকরা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কতটুকু আসবে বলতো? 0.168 কততে? 0.37 গ্রামে ইন্টু 100। আচ্ছা, 0.37 গ্রামে থাকে 0.168, সুতরাং 100 থাকে কত? ইন্টু 100 চলে আসলো। তাহলে আমাদের হচ্ছে গিয়ে 45.40%। এটাই কিন্তু আমাদের হচ্ছে গিয়ে আনসার। তাহলে মোটামুটি বুঝতে পেরেছি যে অনেক ইনফরমেশন থাকলে আমরা কীভাবে হচ্ছে গিয়ে প্রথমটার সাথে যে একদম শুরুর সাথে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কীভাবে হচ্ছে আমি কী করলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হচ্ছে কানেকশন করব। এইভাবে হচ্ছে আমাদের কিন্তু মাঝের অনেক কিন্তু হচ্ছে ইনফরমেশন বাদ দিতে হতে পারে। এই ম্যাথটা যদি হচ্ছে আমি এটা তোমাদের বোঝানোর জন্য এতগুলো বিক্রিয়া লিখেছি, এতগুলো বিক্রিয়া লেখার কিন্তু দরকারও নেই। আমরা হচ্ছে কিন্তু সরাসরি ক্যালসিয়াম অক্সাইডের সাথে কিন্তু আমি কী করতে পারবো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কিন্তু সম্পর্ক স্থাপন করতে পারি। ঠিক আছে, আচ্ছা। তো তারপর আমাদের যে লাস্ট যে আমাদের হচ্ছে গিয়ে প্রবলেমটা আমি হচ্ছে এখানে রেখেছি এই অধ্যায়ের, সেটা হচ্ছে আমাদের হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের একটা হচ্ছে আমাদের সমস্যা। তো আমরা এটা একটু হচ্ছে গিয়ে দেখি এটা আমরা কীভাবে সলভ করতে পারি। এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে একটি নমুনার অ্যাবসরবেন্স বনাম নলের দৈর্ঘ্যের ঢাল 0.05। ঠিক আছে, কি বলেছে? একটা
যে অ্যাবজর্বেন্স বললাম নলের দৈর্ঘ্যের যে আমাদের হচ্ছে ঢাল আছে সেটা হচ্ছে 0.05। নমুনা শোষণ ক্ষমতা 2 হলে ঘনমাত্রা কত? ঠিক আছে, শোষণ ক্ষমতা যদি হয় 2 তাহলে আমাদের হচ্ছে ঘনমাত্রা কত সেটা আমার হচ্ছে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা জানি হচ্ছে গিয়ে আমাদের বিয়ার-ল্যাম্বার্ট সূত্র অনুযায়ী অ্যাবজর্বেন্সের সূত্র অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু A ইজ ইকুয়াল টু ECL, তাই না? ECL। এখানে E হচ্ছে আমাদের শোষণ ক্ষমতা, C হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন এবং L হচ্ছে আমাদের নলের দৈর্ঘ্য, তাই না? এখন এখানে দেওয়া আছে যে অ্যাবজর্বেন্স বনাম নলের দৈর্ঘ্যের লেখচিত্রের ঢাল 0.05। তাহলে ঢালটা আমি যেহেতু হচ্ছে কি আমাদের লেখচিত্রটা হচ্ছে অনেকটা এরকম যে হচ্ছে কি এদিকে হচ্ছে আমাদের অ্যাবজর্বেন্স বসানো হয়েছে আর এদিকে হচ্ছে আমাদের কি নলের দৈর্ঘ্য বসানো হয়েছে। তো যেই রেখা পেয়েছে তার ঢাল নেওয়া হয়েছে। তাহলে M ইজ ইকুয়াল টু ঢাল ইজ ইকুয়াল টু হবে কি অ্যাবজর্বেন্স বনাম নলের দৈর্ঘ্যের ঢাল, তার মানে M ইজ ইকুয়াল টু হবে কি A/L। ঠিক আছে, M ইজ ইকুয়াল টু A/L। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে A/L, সরি এখানে আছে, তাহলে আমি লিখতে পারি M ইজ ইকুয়াল টু A/L, তাই না? আচ্ছা, তো এখান থেকে আমি লিখতে পারি A/L ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কি EC লিখতে পারি, শোষণ ক্ষমতা একটু ঘনমাত্রা। তাহলে আমি M এর জায়গায় এখানে M ইজ ইকুয়াল টু বসাতে পারি হচ্ছে কি EC, শোষণ ক্ষমতা ইন্টু ঘনমাত্রা কিন্তু আমি বসাইতে পারি। এখন আমাদের এখানে ঢাল দেওয়া আছে কতটুকু 0.05 আর হচ্ছে শোষণ ক্ষমতা দেওয়া আছে হচ্ছে আমাদের কত E ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের দেওয়া আছে 2, তাহলে আমার ইন্টু থাকে হচ্ছে C। তাহলে C ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি বা কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 0.05 ডিভাইডেড বাই 2 লেখা যায় না, 0.05 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের আনসার আসে হচ্ছে গিয়ে 0.225, যেটা হচ্ছে আমাদের এটা, তাহলে আমাদের কি হবে গ্রাম পার লিটার এককে। এটা কিন্তু আমাদের হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। তো এইগুলো আমাদের হচ্ছে গিয়ে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের হচ্ছে গিয়ে এই ধরনের যেই যদি এরকম লেখচিত্র দিয়ে দেয়, সবসময় যে লেখচিত্র আঁকতে হবে সেরকম কিন্তু না। ঠিক আছে, ঢাল দিয়ে কিন্তু আমরা সরাসরি হচ্ছে গিয়ে ম্যাথ করতে পারি। আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের হচ্ছে গিয়ে যে আমাদের যে হচ্ছে গিয়ে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারের ম্যাথগুলো আমরা শেষ করলাম, প্রবলেম আমরা অনেকগুলো দেখলাম। তো আশা করি এগুলো তোমাদের হচ্ছে পরিমাণগত রসায়নকে আরও ভালোভাবে বুঝতে, আরও ভালোভাবে হচ্ছে গিয়ে শিখতে সাহায্য করবে। এবার আমরা হচ্ছে গিয়ে যাবো হচ্ছে আমাদের এই আজকের লেকচারের যে দ্বিতীয় অধ্যায়, যেটা সেকেন্ড যে চ্যাপ্টারটা, প্রথম পত্রের যে সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তো আমরা যদি এখন গুণগত রসায়ন বা হচ্ছে গিয়ে কোয়ালিটেটিভ কেমিস্ট্রির কিছু প্রবলেম সলভ করতে চাই, তাহলে দেখো প্রথম যে প্রবলেমটা আসে সেটা হলো কোয়ান্টাম সংখ্যার একটা প্রবলেম। খুবই ইজি একটা প্রবলেম, কিন্তু অনেক সময় হচ্ছে আমাদের মাথায় চট করে চলে আসে না যে হচ্ছে গিয়ে শক্তি কীভাবে হচ্ছে নির্ণয় করা যায়। দেখি প্রশ্নটা আমরা একটু পড়ি। প্রশ্নটাই বলা হচ্ছে যে নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটের সবচেয়ে বেশি শক্তি রয়েছে। তোমরা একটু ভাবো তো যে শক্তি আমরা কীভাবে নির্ণয় করি। আমাদের কিন্তু খুবই কমন একটা ব্যাপার, কিন্তু সবসময় কিন্তু মাথায় আমাদের খেয়াল থাকে না। হ্যাঁ, যারা হচ্ছে কি পেরেছ তো অবশ্যই সবাই আমরা হচ্ছে কি জানি যে শক্তি আমরা হিসাব করি আহ্বান নীতি অনুসারে N+L সূত্র দিয়ে, তাই না? N+L এর মান যত বেশি তার শক্তির মানও ঠিক তত বেশি, তাই না? তাহলে এখানে আমাদের N+L এর মান যদি আমরা হচ্ছে দেখার চেষ্টা করি, তাহলে হচ্ছে কি আমরা এখানে দেখব যে এখানে হচ্ছে গিয়ে আমাদের যে প্রথমটা হচ্ছে সেটাতে আমি যদি দেখি যে N হচ্ছে 4 আর L হচ্ছে 0, তাহলে আমাদের N+L এর মান হচ্ছে গিয়ে 4। সেকেন্ডটাতে হচ্ছে গিয়ে আমাদের কি N হচ্ছে গিয়ে আমাদের 4 আর L হচ্ছে 0, এটার মধ্যে হচ্ছে আমাদের 4, 3 আর 0 হচ্ছে গিয়ে 3, আর এখানে N = 3 আর L = 2, তার মানে হচ্ছে 5। তার মানে এখানে আমাদের কোনটা হচ্ছে সবচেয়ে বেশি হবে, তার মানে হচ্ছে অ্যান্সার 4। N = 3, L = 2, এই কোয়ান্টাম সেটের কী হবে শক্তি হবে সবচেয়ে বেশি, তাই না? খুবই ইজি একটা প্রশ্ন, কিন্তু সবসময় কিন্তু আমাদের চট করে মাথায় আসে না, এই জন্য একটু দেখানো। আচ্ছা, তো আমাদের এই কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছি। এবার নেক্সট যে কোশ্চেনটি সেটা হলো দেখো লিথিয়াম আয়নের চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন ধাপান্তরিত হলে বিকিরণের তরঙ্গ কত মিটার, তরঙ্গ দৈর্ঘ্য হয়তো বা কত মিটার জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, যে লিথিয়াম আয়নের চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন ধাপান্তরিত হলে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত মিটার। খুবই ইজি প্রবলেম, তাই না? সবাই পারি, আমরা সবাই পারি। আমরা জানি হচ্ছে তরঙ্গ 1/λ তরঙ্গ সংখ্যা, তাই না?
মিউ বার 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আর এইচ ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, তাই তো? এখানে খুব সুন্দর আমি এখানে হচ্ছে গিয়ে n1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 2 আর হচ্ছে গিয়ে n2 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে n1 ইজ ইকুয়াল টু 2 আর n2 হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে কত 4। খুব ইজিলি আমি হচ্ছে গিয়ে n2 ইজ ইকুয়াল টু 4 আর n1 ইজ ইকুয়াল টু 2 বসাই দিলে আর এর মান বসাই দিলে হচ্ছে মান পেয়ে যাবো, তাই তো? সবাই শিওর? হ্যাঁ, এখানে বলা হয়েছে লিথিয়াম আয়নের হচ্ছে গিয়ে আমাদের বিকিরণের তরঙ্গ কত মিটার হবে। এখানে কিন্তু আমাদের H+ আয়ন বলেনি, আমাদের হাইড্রোজেন বর্ণালীর কথা কিন্তু বলা হয়নি। এটা কিন্তু হাইড্রোজেন বর্ণালী না, তো আমি কিন্তু এই সূত্রটাই ব্যবহার করতে পারছি না, ঠিক আছে? আমাদের এই সূত্রটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে কাজ করে। আমরা সবসময় হাইড্রোজেন বর্ণালী বের করে অভ্যস্ত, কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটা কাজ করবে না। এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস হচ্ছে গুণ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের গুণ হবে হচ্ছে গিয়ে জেড স্কোয়ার। যে জেডটা হচ্ছে আমাদের কি পারমাণবিক সংখ্যা, আর লিথিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত বলতো? পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, জেড ইজ ইকুয়াল টু 3। এবার আমি হচ্ছে গিয়ে মানগুলো বসাই দিতে পারবো। এই জেডের জায়গায় আমি 3 বসাবো, আর এইচ এর মান বসাবো, n1 এর মান বসাবো, n2 এর মান বসাবো। দেখি বসিয়ে দিই। আর এইচ এর মান হচ্ছে কি 1.09678 ইন্টু 10⁻7, ঠিক আছে? আর এইচ এর 10⁻7 হচ্ছে আমাদের মিটার, আর জেড স্কোয়ারের মান হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 1 বাই n1 এর মান হচ্ছে আমাদের কত? n1 এর মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1 বাই 4 স্কোয়ার। তাহলে যদি আমি সবগুলো মান বসিয়ে দিলাম, তাহলে আমাদের আসবে হচ্ছে কত 1.85082 ইন্টু 10⁻7, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কত মিটার ইনভার্স 1। তাহলে আমি যদি হচ্ছে এটাকে যদি হচ্ছে কি আমি কী করি, আমি তরঙ্গ দৈর্ঘ্য বের করার চেষ্টা করি, ল্যামডা বের করার চেষ্টা করি, তাহলে কী করবো 1 বাই মিউ বার ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে 5.4030 ইন্টু 10⁻8, এটা হচ্ছে গিয়ে মিটার। এটা কিন্তু আমাদের আনসার। তাহলে এখানে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে সবসময় কিন্তু আমাদের হাইড্রোজেন বর্ণালী বের করতে বলবে না। যদি আমাদের হচ্ছে হাইড্রোজেন বর্ণালী না বলে দেয়, তাহলে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গিয়ে হাইড্রোজেন বর্ণালী না বলে যদি লিথিয়ামের কথা বলে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জেড স্কয়ার কিন্তু গুণ করতে হবে। আমরা কিন্তু সরাসরি হচ্ছে কি সূত্র বসাতে পারবো না। তো এই ধরনের ব্যাপারগুলো আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, তো আমাদের যদি নেক্সট কোশ্চেনটাতে যাই, এই কোশ্চেনটা আমরা হচ্ছে মেইন যে হচ্ছে গিয়ে লেকচার, সেটাতে আমরা হচ্ছে গিয়ে সলভ করে এসেছি। তবু আমি আরেকবার এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, এবং আজকে আমরা একটু ইজিলি এটা সলভ করার চেষ্টা করব, আগের থেকে আরেকটু সহজভাবে কীভাবে করা যায় এটা আমরা একটু দেখব। তো এখানে হচ্ছে বলা হয়েছে যে হাইড্রোজেন বর্ণালীর লাইম্যান সিরিজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক কত হবে। তো এই তিনটে একই সাথে যে কোনো একটা নির্ণয় করলে বাকিগুলোতে যাওয়া যায়। সো আমরা হচ্ছে একটু দেখি যে হচ্ছে কীভাবে এটা করতে হবে। তো এখানে যেহেতু লাইম্যান সিরিজ বলা হয়েছে, তাই না? তো লাইম্যান সিরিজ বলা হয়েছে মানে কি n1 ইজ ইকুয়াল টু 1, তার মানে কি সব ইলেকট্রন কিন্তু কোথায় আসতেছে? প্রথম শক্তি স্তরে আসতেছে। এখন আমাদের বের করতে হবে যে n2 ইজ ইকুয়াল টু কত, সর্বনিম্ন এবং সর্বোচ্চ জন্য হচ্ছে গিয়ে n2 ইজ ইকুয়াল টু কত। তার আগে একটু দুইটা জিনিস আমরা একটু দেখে নিই। আমরা জানি তরঙ্গ সংখ্যা হচ্ছে গিয়ে মিউ বার ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, তাই না? আবার আমরা জানি হচ্ছে গিয়ে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের সি বাই ল্যামডা, তার মানে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে সি ইন্টু 1 বাই ল্যামডা, বা হচ্ছে গিয়ে সি ইন্টু মিউ বার। তার মানে আমি লিখতে পারি হচ্ছে গিয়ে এফ সমানুপাতিক হচ্ছে মিউ বার। তার মানে তরঙ্গ সংখ্যা যত বেশি হবে আমাদের কম্পাঙ্ক ঠিক ততই বেশি হবে, সমানুপাতিক সম্পর্ক। তরঙ্গ সংখ্যা যত কম হবে কম্পাঙ্ক ঠিক ততই কী হবে? কম হবে। আবার মিউ বারের সাথে হচ্ছে ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে হচ্ছে গিয়ে ল্যামডা যত তরঙ্গ সংখ্যা যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে, আর তরঙ্গ সংখ্যা যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি হবে। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে গিয়ে আসি, আমরা হচ্ছে নির্ণয় করবো হচ্ছে গিয়ে কী নির্ণয় করবো? ধর হচ্ছে গিয়ে তরঙ্গ সংখ্যা নির্ণয় করব। তরঙ্গ সংখ্যা নির্ণয় করি, ঠিক আছে? তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সূত্রটা হচ্ছে গিয়ে আর এইচ 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এখন হচ্ছে কি আমাদের যেহেতু আমরা দেখতেছি যে আমি ধর হচ্ছে তরঙ্গ সংখ্যা সর্বোচ্চটা বের করব, ম্যাক্সিমাম তরঙ্গ সংখ্যা।
দেখো যেহেতু তরঙ্গ সংখ্যার সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তার মানে ম্যাক্সিমাম তরঙ্গ সংখ্যা যখন হবে তখন এটাকে আমি এটা হচ্ছে গিয়ে কম্পাঙ্ক কী হবে, ম্যাক্সিমামই হবে, তাই না? এটা হচ্ছে এই কম্পাঙ্ক হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই হবে। তো দেখো কখন কম্পাঙ্ক ম্যাক্সিমাম হবে, যেই আমাদের হচ্ছে গিয়ে বর্ণালী শক্তি সবচেয়ে বেশি হবে, শক্তিটা হবে হচ্ছে সবচেয়ে বেশি, সেইটার হচ্ছে গিয়ে আমাদের কী হবে, কম্পাঙ্ক হবে বেশি। আমরা জানি কি বর্ণালীর সাথে হচ্ছে শক্তির সাথে হচ্ছে গিয়ে কম্পাঙ্কের হচ্ছে গিয়ে আমাদের কি আছে, একটা ডিরেক্ট সম্পর্ক আছে। তাহলে কখন হচ্ছে গিয়ে আমাদের শক্তি সবচেয়ে বেশি হবে, যদি হচ্ছে কি একদম সবচেয়ে দূর থেকে যখন আমাদের একটা কি করবে, ইলেকট্রন আসবে। তাহলে সবচেয়ে দূর কোথা থেকে ইলেকট্রন আসে, সবচেয়ে দূরে ইলেকট্রন আসে আমাদের হচ্ছে গিয়ে ইনফিনিটি থেকে, ঠিক আছে? একদম অসীম থেকে যদি একটা ইলেকট্রন এসে হচ্ছে কি 1 নম্বর শক্তি স্তরে আসে, তখন আমাদের সবচেয়ে বেশি শক্তি সৃষ্টি হবে, কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে, তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি হবে। তাহলে আমাদের n2 = কত, ইনফিনিটি। তাহলে আমি হচ্ছে গিয়ে এখানে RH এর মান হচ্ছে বসিয়ে দিব 1.09678, ঠিক আছে, 678 ইন্টু 10⁷, 1 হচ্ছে গিয়ে 1² মাইনাস 1/∞, ঠিক আছে? তো মানটা বসিয়ে দিলে হচ্ছে আমি এখানে কিন্তু পেয়ে যাব 1.09678 ইন্টু 10⁷ মিটার/সেকেন্ড। তো এইখান থেকে আমি হচ্ছে গিয়ে কম্পাঙ্ক বের করতে পারলাম, আমি হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো, কম্পাঙ্ক বের করতে পারবো। খেয়াল করো, তরঙ্গ সংখ্যা যখন সর্বোচ্চ, তরঙ্গ দৈর্ঘ্য যখন সর্বনিম্ন, তার মানে আমি এই যে হচ্ছে কি আমাদের মিউ ম্যাক্স বা হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা নির্ণয় করলাম, এখান থেকে যে আমি ল্যামডাটা পাবো সেটা কিন্তু হবে কি হবে, ল্যামডা মিনিমাম হবে, সেটা কিন্তু হচ্ছে সর্বনিম্ন কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য হবে, ল্যামডা মিনিমাম হবে যদি আমি হচ্ছে এটাকে ম্যাক্সিমাম থেকে বের করি। তাহলে যদি আমি হচ্ছে বসিয়ে দিই, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে গিয়ে মানটা পেয়ে যাব 9.1176 ইন্টু 10⁸ মিটার। আচ্ছা, একইভাবে যখন আমরা হচ্ছে তরঙ্গ সংখ্যা যদি হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বের করার চেষ্টা করি, একইভাবে RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। খেয়াল করো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, তরঙ্গ সংখ্যা হচ্ছে সর্বনিম্ন, তার মানে হচ্ছে কম্পাঙ্ক হচ্ছে আমাদের সর্বনিম্ন, যেহেতু হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, তাই না? তো কম্পাঙ্ক কখন সর্বনিম্ন হবে, যখন হচ্ছে শক্তি হবে সর্বনিম্ন, ঠিক আছে? কারণ আমরা জানি কম্পাঙ্ক আর হচ্ছে শক্তি হচ্ছে আমাদের কি সমানুপাতিক, E = hf বা E সমানুপাতিক f। তো যখন হচ্ছে গিয়ে তোমাদের কী হবে, কম্পাঙ্ক সর্বনিম্ন হবে যখন শক্তি সর্বনিম্ন হবে। শক্তি কখন সর্বনিম্ন হবে, যখন ইলেকট্রন খুবই কাছ থেকে আসবে, সবচেয়ে কাছ থেকে আসবে। এখন আমাদের যেহেতু লাইম্যান সিরিজ, আমাদের n1 = 1, তাহলে ইলেকট্রনের শক্তি সবচেয়ে সর্বনিম্ন হবে যখন একদম তার পরের শক্তি স্তর থেকে চলে আসবে। তার মানে আমাদের n2 = যখন হবে আমাদের কত, n2 = হবে আমাদের 2। তাহলে আমি এখানে হচ্ছে মানগুলো বসিয়ে দিই 1.09678 ইন্টু 10⁷ ইন্টু 1/1² মাইনাস 1/2²। তাহলে এখানে হচ্ছে আমাদের আনসার আসতেছে 8.2259 10⁶ মিটার/সেকেন্ড। তো এই যে তরঙ্গ সংখ্যা যখন সর্বনিম্ন, এটার থেকে যদি আমি হচ্ছে গিয়ে ল্যামডাটা বের করি, সেই ল্যামডাটা হবে কি ম্যাক্সিমাম, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তাহলে আমি হচ্ছে কি এটা যদি বসিয়ে দিই, তাহলে ল্যামডা ম্যাক্সিমাম আমি বের করতে পারবো 1.215 ইন্টু 10⁷ মিটার। তো আশা করি আমরা কীভাবে সহজে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক বের করতে পারবো, আমরা আশা করি বুঝতে পেরেছি। তো আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, তারপরের কোশ্চেনটি হলো আমাদের দ্রাব্যতার গুণফল সংক্রান্ত একটি প্রশ্ন। বুয়েটে 2018-19 আসা আমাদের যে প্রশ্নটি, দ্রাব্যতার গুণফল সংক্রান্ত একটি প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে 200 ml 1.3 ইন্টু 10⁻³ ঘনমাত্রার সিলভার নাইট্রেট দ্রবণের সাথে 100 ml 4.5 ইন্টু 10⁻5 ঘনমাত্রার Na2S দ্রবণ মেশানো হলে এতে অধক্ষেপ পড়বে কি না, এটা আমার বের করতে হবে। আমার হচ্ছে KSP দেওয়া আছে, ঠিক আছে? তার থেকে আমার হচ্ছে বের করতে হবে। তো বেসিক্যালি এখানে আমাদের যেটা জানতে চেয়েছে, আমাদের যে KSPটা দেওয়া আছে বেসিক্যালি, সেই KSPটা হলো হচ্ছে আমাদের সিলভার সালফাইডের হচ্ছে আমাদের KSP, ঠিক আছে? Ag2S এর KSP আমাদের দেওয়া আছে। আমার যা করতে হবে যে সিলভার নাইট্রেট দ্রবণ থেকে আমি সিলভারের ঘনমাত্রা বের করব, ঠিক আছে? Ag2+ আমাদের যে হচ্ছে গিয়ে সিলভার প্লাসের হচ্ছে ঘনমাত্রা বের করব, আর Na2S থেকে আমি কি করব, S2- এর ঘনমাত্রা বের করব। দেন আমি হচ্ছে কি এখান থেকে হচ্ছে KIP বের করব,
সিলভার সালফাইডের কেআইপি বের করব এবং সেই কেআইপি বের করে আমার দেখতে হবে যে সেই কেআইপি কি কেএসপি থেকে বেশি না কম। যদি কেআইপি কেএসপি থেকে বেশি হয় তাহলে পদক্ষেপ পড়বে, আর কেআইপি যদি কেএসপি থেকে কম হয় তাহলে পদক্ষেপ পড়বে না। তাহলে আমি হচ্ছে কি প্রথমে সিলভারের ঘনমাত্রা বের করার চেষ্টা করি। দেখো সিলভারের ঘনমাত্রা হবে, সিলভারের ঘনমাত্রা এখানে হবে হচ্ছে আমাদের কি, দেখো তো এটা হবে হচ্ছে কি 200 ml ছিল 1.3 × 10⁻³ মোলার, আর তারপর হচ্ছে যোগ করা হয়েছে আরও 100 ml এর সাথে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে পূর্বের আয়তন ছিল হচ্ছে 200 ml ইন্টু হচ্ছে গিয়ে ঘনমাত্রা ছিল 1.3 × 10⁻³ এবং হচ্ছে গিয়ে ফাইনাল আমাদের আয়তন হলো হচ্ছে 200 আর হচ্ছে 100 মানে 300 ml। তাহলে আমাদের হচ্ছে সিলভার প্লাসের হচ্ছে ঘনমাত্রা তার হচ্ছে গিয়ে 8.667 ইন্টু 10⁻³ হচ্ছে আমাদের কত 4 মোলার। আবার যদি আমাদের হচ্ছে গিয়ে সালফাইড আয়নের যদি আমি ঘনমাত্রা দেখি S2 - এর ঘনমাত্রা যদি আমি বের করি তাহলে আমাদের কী হবে, প্রথমে ছিল হচ্ছে 100 ইন্টু 4.5 ইন্টু 10⁻5 মোলার। এটা হচ্ছে আমি হচ্ছে গিয়ে ফাইনাল ঘনমাত্রা কত হলো 300। তাহলে আমাদের হচ্ছে ঘনমাত্রা আসে হচ্ছে গিয়ে কত আসে 1.5 ইন্টু 10⁻5 মোলার। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে গিয়ে এখন কী হবে, আমি হচ্ছে গিয়ে সিলভার আমাদের হচ্ছে গিয়ে কী করলাম, এই যে সিলভার Ag প্লাস আর হচ্ছে আমাদের সালফাইড আয়ন S2 - মিলে আমাদের উৎপন্ন করবে হচ্ছে আমাদের কত সিলভার সালফাইড হচ্ছে গিয়ে লবণ উৎপন্ন করবে। তো এটা কেআইপি যদি আমি দেখি, কেআইপি অফ হচ্ছে গিয়ে AgS, ঠিক আছে, কেআইপি অফ হচ্ছে Ag2S হবে এখানে। Ag2S ইজ ইকুয়াল টু হবে আমাদের কত বলতো, Ag সিলভার প্লাস আয়ন ইন্টু আমাদের হচ্ছে গিয়ে S2 - আয়নের ঘনমাত্রার গুণফল। তাহলে হচ্ছে 8.667 ইন্টু 10⁻4 ইন্টু 1.5 ইন্টু 10⁻5। তো এটা হচ্ছে আমাদের মানটা আসে হচ্ছে গিয়ে 1.1267 ইন্টু 10⁻11, যেটা হলো আমাদের কিসের থেকে, আমাদের যে হচ্ছে গিয়ে কেএসপি দেওয়া আছে 1.6 ইন্টু 10⁻49। তো 10⁻11 10⁻49 থেকে অনেক বেশি, তাই না, কেএসপি থেকে বেশি। আর আমরা জানি কেআইপি যদি কেএসপি থেকে বেশি হয় তাহলে কী হবে, অবশ্যই পদক্ষেপ পড়বে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের হচ্ছে গিয়ে দ্রাব্যতার গুণফলের আমাদের ম্যাথ। এবার নেক্সট কোশ্চেন আমি যদি দেখি, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের দ্রাবক নিষ্কাশনের একটি অঙ্ক দেওয়া আছে। তো এখানে কি বলা হচ্ছে, দ্রাবক নিষ্কাশনের অঙ্কটিতে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 100 ml জলীয় দ্রবণে 0.012 গ্রাম আয়োডিন দ্রবীভূত আছে, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কি ইনিশিয়াল হচ্ছে গিয়ে ভর দেওয়া আছে হচ্ছে গিয়ে W0 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.012 গ্রাম আয়োডিন দেওয়া আছে। আচ্ছা, ওকে। আর হচ্ছে কি আমাদের প্রথম জলীয় দ্রবণ হচ্ছে আমাদের প্রাথমিক জলীয় দ্রবণ দেওয়া আছে হচ্ছে V ইজ ইকুয়াল টু 100 ml। এই জলীয় দ্রবণ থেকে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক দ্বারা আমাদের আয়োডিন নিষ্কাশন করতে গিয়ে দেখা যায় যে 100 ml কার্বন টেট্রাক্লোরাইড একবার ব্যবহার করার চেয়ে 50 ml করে 2বার ব্যবহার করা হচ্ছে অধিক কার্যকর। এটা আমার হচ্ছে গিয়ে দেখাতে হবে। তাহলে আমি কি করব, আমি প্রথম হচ্ছে কি একবার 100 ml ব্যবহার করে আমি দেখব যে কতটুকু অপসারিত হচ্ছে, তারপর আমি দেখবো হচ্ছে কি যে 50 ml করে 2বার ব্যবহার করলে কতটুকু অপসারিত হচ্ছে। তো আমাদের হচ্ছে কি যেটা হচ্ছে যেইবার হচ্ছে বেশি অপসারিত হবে সেটা বেশি কার্যকর। তো আমাদের এখানে কেডি দেওয়া আছে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এবং পানির বন্টন গুণাঙ্ক দেওয়া আছে কেডি ইজ ইকুয়াল টু 80। দেখো আমাদের হচ্ছে গিয়ে কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে আমাদের সেকেন্ড আমাদের হচ্ছে গিয়ে দ্রাবক, আর হচ্ছে পানি হচ্ছে আমাদের প্রথম দ্রাবক, তাই না, জলীয় দ্রবণ যেহেতু হচ্ছে পানি হচ্ছে আমাদের প্রথম দ্রাবক। সেক্ষেত্রে আমাদের যে কেডিটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কার্বন টেট্রাক্লোরাইড এবং পানির, তার মানে কেডি ইজ ইকুয়াল টু C2/C1 দেওয়া আছে। তার মানে আমি এটা কোনোভাবে চেঞ্জ না করে কিন্তু বসাতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের যে সূত্রটা যদি মনে থাকে তোমাদের লেকচার থেকে, সূত্রটা ছিল হচ্ছে গিয়ে W ইজ ইকুয়াল টু W0 V/KDS প্লাস V, এখানে হচ্ছে টু দি পাওয়ার হচ্ছে আমাদের কত n ছিল। তো আমি যদি হচ্ছে গিয়ে প্রথম আমি হচ্ছে গিয়ে একবার 100 ml ব্যবহার করে যদি আমি হচ্ছে গিয়ে বের করতে চাই যে কতটুকু হচ্ছে অবশিষ্ট থাকবে, তাহলে আমি দেখলাম হচ্ছে W1 নটের মান হচ্ছে আমাদের কত 0.012 গ্রাম ইন্টু আমাদের আয়তন হচ্ছে গিয়ে আমাদের মোট আয়তন ছিল হচ্ছে আমাদের কত 100 ডিভাইডেড বাই কেডি হচ্ছে আমাদের 80 আর এস হচ্ছে আমাদের কত 100 ml ব্যবহার করা আছে, তাই না, 100 ml
এখানে হচ্ছে গিয়ে যখন আমি হচ্ছে গিয়ে S একবার ব্যবহার করবো 100 ml, তখন এটা হচ্ছে 100 প্লাস হচ্ছে গিয়ে 100 আর এখানে হচ্ছে টু দি পাওয়ার 1। ঠিক আছে, তাহলে আমাদের মানটা আসে হচ্ছে 1.4815 ইন্টু 10⁻⁴ গ্রাম। এটা হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে একবার 100 ml ব্যবহার করে। যদি আমি হচ্ছে গিয়ে ডাবলনেশন করার পর আমাদের হচ্ছে জলীয় দ্রবণ এতটুকু হচ্ছে গিয়ে আমাদের আয়োডিন অবশিষ্ট থাকবে। এবার আমি হচ্ছে গিয়ে W2 বের করি। W2 হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, মানে 50 ml হচ্ছে গিয়ে করে দুইবার ব্যবহার করার সময় কি হয় দেখি। এটা হচ্ছে আমাদের 100 ml করে একবার, আর হচ্ছে কি 50 ml করে দুইবার। তাহলে হচ্ছে কি দেখো তো 0.012 গ্রাম, আগের মতোই। W হচ্ছে 0.012 গ্রাম, B এর মান হচ্ছে 100 আর KD এর মান 80, কিন্তু এবার S এর মান হচ্ছে কি 50 প্লাস 100, আর হচ্ছে আমার N ইজ ইকুয়াল টু হবে কত 2। তো এটা যদি আমি ব্যবহার করি তাহলে W2 ইজ ইকুয়াল টু আসে 1.8289 ইন্টু 10⁻6 গ্রাম। তাহলে দেখতেই পাচ্ছ দ্বিতীয়বারে আমাদের কি হইলো, অবশিষ্ট থাকতেছে কত 10⁻6, প্রথমবার অবশিষ্ট থাকতেছে 10⁻4। তাহলে আমাদের দেখতেছি যে দ্বিতীয়বারে হচ্ছে গিয়ে কম সংখ্যক হচ্ছে গিয়ে আয়োডিন অবশিষ্ট থাকে, তাই না, কম আয়োডিন অবশিষ্ট থাকে। তার মানে দ্বিতীয়বার হচ্ছে আমাদের কি হচ্ছে, বেশি পরিমাণে আয়োডিন হচ্ছে গিয়ে অপসারিত হচ্ছে। সুতরাং আমাদের হচ্ছে গিয়ে 50 ml করে দুইবার ব্যবহার কিন্তু অধিক কার্যকর। এটা হচ্ছে আমাদের অধিক কার্যকর, অধিক কার্যকর। আচ্ছা, এবার আমরা হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তার একটা হচ্ছে গিয়ে প্রবলেম দেখি, খুবই সহজ একটা প্রবলেম। এখানে দেওয়া আছে যে নাইট্রোজেন তার আলফা কণার সাথে হচ্ছে যুক্ত হয়ে আমাদের কি হচ্ছে, অক্সিজেন আর একটা প্রোটনে পরিণত হচ্ছে। এখানে অক্সিজেন হচ্ছে আমাদের ভর সংখ্যা আর হচ্ছে পারমাণবিক সংখ্যা দেওয়া নেই, তো A এবং B এর মান বের করতে হবে। দেখো নাইট্রোজেন আমি যদি লিখি নাইট্রোজেন 7 আর এখানে হচ্ছে 14, আলফা কণা হচ্ছে গিয়ে 2 হিলিয়াম 4 2+, আর আমাদের এখানে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়েছে, এটা আমি বসাবো এবং B, আর তার সাথে প্রোটন আছে হচ্ছে গিয়ে H1 আর এখানে হচ্ছে আমাদের H। তো এটা হচ্ছে আমাদের প্রোটন। তো এখন দেখো তো এখানে কত হইলো, আমাদের পারমাণবিক বা প্রোটন সংখ্যা দেখো তো এখানে 7 আর এখানে 2 9। ঠিক আছে, 9টা প্রোটন হচ্ছে আমাদের এই পাশে আছে, তাহলে এই পাশে 9 হইতে হবে। এখানে আছে হাইড্রোজেনের ক্ষেত্রে, আমাদের প্রোটনের ক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে কি আমাদের প্রোটন সংখ্যা 1, তাহলে এখানে আমাদের কি বসবে, অক্সিজেনের ক্ষেত্রে অবশ্যই 8 বসবে। ভর সংখ্যায় দেখি এখানে 14, এখানে হচ্ছে কি 4, তার মানে হচ্ছে 18, এখানে আছে আমাদের 1, তার মানে এখানে বসবে হচ্ছে কি 17। তার মানে আমি এখানে লিখতে পারি A ইজ ইকুয়াল টু হচ্ছে কি 17 আর B ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এটা কিন্তু আমাদের আনসার, খুবই সহজ না? আচ্ছা, এবার লাস্ট আমাদের যে হচ্ছে কি আমাদের আজকের প্রবলেমটা আমরা দেখবো, যে আজকের লেকচারের লাস্ট প্রবলেমটা। এটা হচ্ছে কি আমাদের খুবই ইজি একটা প্রবলেম, তবু একটু কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি একটু দেখাচ্ছি। নিচের নিউক্লিয় বিক্রিয়ায় X কোন কণা, দেখো আমরা কিন্তু আমাদের লেকচারে মনে পড়ে কিনা, আমরা কিন্তু পড়েছিলাম যে আচ্ছা আগে আমরা প্রশ্নটা দেখে নিই, তারপর আমরা লেকচারের কথায় আসছি। দেখো কার্বন 614 থেকে আমাদের কোনো একটা কণা বের হয়ে গেছে এবং তাতে দেখা গেছে হচ্ছে কার্বনটা নাইট্রোজেনে পরিণত হয়েছে এবং তার পারমাণবিক সংখ্যা হয়ে গেছে 7, ভর সংখ্যা 14। খেয়াল করো, পারমাণবিক সংখ্যা 1 বাড়তেছে কিন্তু ভর সংখ্যা অপরিবর্তিত থাকতেছে। কোন কণা অপসারিত হলে সেটা হয়, তোমাদেরকে মনে পড়ে? দেখো আমাদের লেকচারে আমরা কিন্তু বলেছিলাম যে কি হয় বলতো, বিটা কণা অপসারণ যখন হয় তখন আমাদের কি হয়, অ্যাকচুয়ালি হয় হচ্ছে কি একটা নিউট্রন, ঠিক আছে, একটা নিউট্রন হচ্ছে আমাদের ভেঙে গেলে কি হয়, আমাদের একটা নিউট্রন ভেঙে গেলে হচ্ছে কি উৎপন্ন হয় বলতো, একটা প্রোটন উৎপন্ন হয়, তাই না? একটা হচ্ছে আমাদের প্রোটন উৎপন্ন হয় আর হচ্ছে আমাদের কি হয়, একটা ইলেকট্রন উৎপন্ন হয়, ইলেকট্রন উৎপন্ন হয়। এই ইলেকট্রনটি হচ্ছে আমাদের কি হয়, বিটা কণা আকারে হচ্ছে আমাদের বের হয়ে আসে, আর প্রোটনটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসে রয়ে যায়। তো নিউক্লিয়াসে হচ্ছে রয়ে গেলে হচ্ছে আমাদের কি হয়, আমাদের যেই পরমাণু থেকে বিটা কণা নিঃসরণ হচ্ছে সেই পরমাণুতে পারমাণবিক সংখ্যা হচ্ছে কি একবারে, সরি এখানে হচ্ছে এটা 0, পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের কি হয় একবারে, কিন্তু ভর সংখ্যা কি হয় অপরিবর্তিত থাকে। এই দেখো কার্বনের কি হয়েছে, পারমাণবিক সংখ্যা ছিল 6, বিটা কণা নিঃসরিত হওয়ার কারণে পারমাণবিক সংখ্যা 6 থেকে বের হয়েছে 7, কিন্তু ভর সংখ্যা 14 কিন্তু 14ই আছে, তার মানে আমাদের X হচ্ছে বিটা কণা। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের মোটামুটি লেকচার। আমরা আজকে অনেকগুলো হচ্ছে গিয়ে প্রবলেম, অনেক ভিন্ন ভিন্ন বা ভিন্ন টাইপের প্রবলেম সলভ করার চেষ্টা করলাম। তোমাদের যে কিছু সমস্যা হয়েছে বা হতে পারে ওই ধরনের সমস্যাগুলো আমরা সলভ করার চেষ্টা করলাম।
আশা করি এই লেকচারটা তোমাদের এই দুটি চ্যাপ্টারকে আরও হচ্ছে গিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।